আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আহ, আমার এই ক্লাসটি তোমরা দেখতে বা শুনতে পারছো কিনা, অর্থাৎ সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু দ্রুত জানিয়ে দাও। আর যারা এখন পর্যন্ত যারা জয়েন করেনি, তোমার বন্ধু বান্ধব বা তোমার সহপাঠী যারা আছে তাদেরকে অবশ্যই ক্লাসটিতে মেনশন দিয়ে দাও, ঠিক আছে? আর হচ্ছে এই ক্লাসটি কাদের জন্য আমরা দেখতে পাচ্ছি এই ক্লাসটি হচ্ছে রোড ম্যাপ টু ডিইউ, অর্থাৎ রোড ম্যাপ টু ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য দারুণ একটি রোডম্যাপ, দারুণ একটি ক্লাস এবং তোমার জন্য একটি স্বপ্নের সিঁড়ি হিসেবে আজ এই ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। আশা করি যারা এইচএসসি 25 ব্যাচের আছো, যারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারোনি যে তুমি কোথায় ভর্তি হবে বা তোমার কি করণীয়, কোন কোচিংয়ে ভর্তি হবে বা কার কাছে পড়বে বা সাধারণ জ্ঞান কিভাবে পড়া উচিত, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং হিউজ পরিমাণ একটি মার্কস রয়েছে সাধারণ জ্ঞান বা যাকে তোমরা বলছো জিকে। তো এই জিকে সাবজেক্টটি পুরো পৃথিবী জুড়ে, বাংলাদেশ জুড়ে, তো এত বড় একটি সাবজেক্ট কোথায় পড়ব, কোথায় পড়লে এই অল্প সময়ে আমার সুন্দর করে কোর্সটা কমপ্লিট হবে এবং সর্বোচ্চ পরিমাণে কমন পড়বে এবং আমি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো, তার পুরো প্যাটার্ন, তার পুরো আজকে গাইডলাইন পাওয়া যাবে ইনশাল্লাহ। তো আমার প্রিয় এইচএসসি 25 ব্যাচের যারা আছো তারা সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমরা আমাকে শুনতে বা দেখতে পাচ্ছ কিনা। আর আমি মোহাম্মদ শাহিন আলম, তোমাদের সাধারণ জ্ঞান মেন্টর এডুকেশন প্ল্যাটফর্মে আছি এবং আমি দীর্ঘ 14 বছর ধরে এই অ্যাডমিশন জগতে ক্লাস নিয়ে যাচ্ছি, শিটের কাজ করছি, বই করছি। তো এই দীর্ঘ যাত্রায় অনেক স্টুডেন্ট প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে ইনশাল্লাহ। এবারও তোমাদের মধ্য থেকে যেন প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারো এবং আমি যেন তার অংশীদার হতে পারি ইনশাল্লাহ, সেই প্রচেষ্টা থাকবে এবং তোমাদের জন্য সেরকম কিছু চমক থাকবে এবং প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ। তো তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং আমাকে শুনতে পাচ্ছ। আর প্রিয় ভাই ও বোনেরা, যেহেতু আজকে প্রথম ক্লাস, সাধারণ জ্ঞানের প্রথম ক্লাস, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আজ সাধারণ জ্ঞানের ক্লাসটি দিয়ে এইচএসসি 25 ব্যাচের ডিইউ স্বপ্নযাত্রা শুরু হতে যাচ্ছে। তো আমি উৎফুল্ল, আমি অনেক বেশি এক্সাইটেড যে এই 25 সালের প্রথম ক্লাস আমার ছোট ভাই ও বোনদের জন্য প্রথম ক্লাসটি যেন আল্লাহ তাআলা যেন আমাদের প্রথম ক্লাসের মাধ্যমে আমাদের যাত্রা যেন শুভ করে দেয় এবং আমার যে ছোট ভাই ও বোনেরা এখানে ক্লাসের জন্য, স্বপ্ন পূরণের জন্য, নিজের স্বপ্ন পূরণ, পরিবারের স্বপ্ন পূরণ এবং সে চায় একদিন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ভালো সাবজেক্টে পড়বে। যারা এই প্রত্যাশা নিয়ে এডুকেশনের আজ এই সাধারণ জ্ঞান ক্লাসটিতে জয়েন করেছো সবাইকে অভিনন্দন এবং শুভকামনা জানিয়ে আজ আমি তোমাদের মূল পর্ব শুরু করছি। সবাই আশা করি আমাকে শুনতে বা দেখতে পাচ্ছ। আর তোমরা প্রথমেই আমাকে জানিয়ে দাও তোমাদের কে কোন ক্লাস থেকে, কোন কলেজ থেকে জয়েন করেছো। তোমার ডিস্ট্রিক্টের নাম বলতে পারো, তোমার কলেজের নাম বলতে পারো। আজ আমাদের ক্লাসটিতে কে কোন কলেজ বা জেলা থেকে জয়েন করেছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর অবশ্যই ক্লাসটি সবাই শেয়ার করে রাখো আর বন্ধুদের মেনশন দিয়ে দাও, ঠিক আছে? তো আমি নিজেও ক্লাসটি আমার টাইমলাইনে শেয়ার করে রাখছি, যেহেতু একটা ঐতিহাসিক ক্লাস, আমাদের সাধারণ জ্ঞান এই 25-এর যাত্রার প্রথম ক্লাস। তো তোমরা কে কোন কলেজ থেকে, একটু প্রথম ক্লাস যেহেতু পরিচিতি হই, তোমাদের সাথে পরিচিতি হওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে? কে কোথায় থেকে জয়েন করেছো, অর্থাৎ তোমার ডিস্ট্রিক্টের নাম বলতে পারো বা তোমার কলেজের নাম বলতে পারো। একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের কে কোন কলেজ বা কোন ডিস্ট্রিক্টে থেকে জয়েন করেছো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি, এখন আরও ভালো আছি। আমাদের ছোট ভাই ও বোনের যে স্বপ্ন পূরণের যে প্রথম ক্লাসটি অনুষ্ঠিত হবে, এই ক্লাসটি নিতে পেরে, সুস্থভাবে নিতে পেরে আরও ভালো আছি এখন। তোমরা কে কোন দেখতে পাচ্ছি আমরা আমাদের এখানে এই জয়েন করেছে ঢাকা থেকে দেখছে মিতু এবং ঢাকা থেকে মেঘলা, দেন হচ্ছে নেত্রকোনা থেকে মাহি আলম সৌরভ এবং আমি দেখি রংপুর থেকে রাইসা জয়েন করেছে, ময়মনসিংহ থেকে আইরা জাহান জয়েন করেছে, সবুজবাগ সরকারি কলেজ থেকে মিতু জয়েন করেছে, চট্টগ্রাম থেকে মাহি সাকি জয়েন করেছে,
প্রিয়ন্তী দার, গভট হাজি মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম থেকে, খুবই ভালো একটি কলেজ। এবং মোস্তফা, ওয়ালাইকুম আসসালাম, জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম থেকে। বাহ, আমাদের এখানে দেখতেছি চট্টগ্রামের স্টুডেন্ট বেশি। তো আমরা এখানে ঢাকা থেকে যারা জয়েন করেছো তারা একটু রেসপন্স করো। ঢাকার কলেজ থেকে যারা আছো, ঢাকা বিভাগের কলেজভুক্ত যারা আছো তারা কমেন্ট করে জানাও। রংপুর বিভাগের যারা আছো, রংপুরের বিভিন্ন কলেজ থেকে যারা আছো তারা কমেন্ট করো। এবং যারা ময়মনসিংহে আছো বা যারা সিলেটের আছো, চট্টগ্রামের আছো, খুলনার আছো এবং রাজশাহী বিভাগের আছো, প্রত্যেকে তার নিজের কলেজ লিখে একটু মেনশন আমাদের এখানে কমেন্ট করে জানাও, ঠিক আছে? ওকে, তো ভাইরা আজ আমাদের ক্লাসটি মূলত দেখতে পাচ্ছ যে রোডম্যাপ টু ডিইউ সাধারণ জ্ঞান প্রস্তুতি যেভাবে শুরু করবে, সাধারণ জ্ঞান প্রস্তুতি যেভাবে শুরু করবে, তোমরা এই বিষয় নিয়ে অনেকেই কনফিউশনে থাকো অ্যাকচুয়ালি, যে তুমি যদি না জেনে না বুঝে যদি প্রস্তুতি শুরু করো, তুমি অনেক পড়বা কিন্তু তোমার চান্স হবে না। তুমি অনেক পড়বা কিন্তু তোমার চান্স হবে না। তাহলে লাভ হলো কি? যে আমি অনেক পড়ার পরেও আমার চান্স হলো না। কেন হলো না? কারণ আমি নিশ্চয়ই যে কাজটি করেছি, না বুঝে আমি পড়া শুরু করেছি, না বুঝে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে দৌড়েছি, আমি একটি ভুল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি, বিভিন্ন কারণে কিন্তু তোমার চান্স হয় না। তো সেক্ষেত্রে যারা এই ক্লাসটিতে জয়েন করেছো অবশ্যই তারা জানতে চাচ্ছ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সাধারণ জ্ঞান বিষয়টা কিভাবে পড়া যায়, আমরা কি পড়বো, কোথায় থেকে পড়বো, বা কারাই বা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, বিস্তারিত আজকে আমরা জেনে ফেলবো, ঠিক আছে? তো আমরা অনেক কথা বলেছি, কুশল বিনিময় করেছি, এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। তো দেখো, সাধারণ জ্ঞান যে সাবজেক্টটি রয়েছে, আমরা প্রথমে এখানে লিখছি, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। সাধারণ জ্ঞান যারা এখন পর্যন্ত এই সাবজেক্টটি নিয়ে দুশ্চিন্তায় আছো, তাদের জন্য সুন্দর একটি রোডম্যাপ আমি প্রথমে দিয়ে দিচ্ছি। সাধারণ জ্ঞান যাকে তোমরা বলছো জিকে, জেনারেল নলেজ। তো এই সাধারণ জ্ঞান ডিইউ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণ জ্ঞান কত নম্বরের আসে? সাধারণ জ্ঞান এমসিকিউ ঢাকা বিশ্ববিদ্যালয় থাকে 30 নম্বর। আমরা এটা মনে রাখবো, সাধারণ জ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ থাকে 30 নম্বর, ঠিক আছে, সাধারণ জ্ঞান বিষয়ের উপরে। তো এই 30 নম্বরের প্রস্তুতি কিভাবে নেওয়া যায়, কোথায় থেকে প্রশ্নগুলো আসে, সেই বিষয়গুলো আমরা আজ একদম বিস্তারিত খুঁটিনাটি জেনে নিব। পাশাপাশি আমরা যে কাজটি করব, গত বছর ঠিক আছে, গত বছর যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করব, যে অ্যাকচুয়ালি আমরা সঠিক পথে আছি কিনা বা আমাদের বিশ্লেষণটা ঠিক আছে কিনা। তোমরা প্রস্তুত থাকো প্রশ্নগুলো বিশ্লেষণের জন্য। তো আমরা প্রথমেই দেখছি যে সাধারণ জ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30 নম্বরের প্রশ্ন এসে থাকে, 30 নম্বর। তো এই 30 নম্বরের প্রশ্ন যদি বলি ভাইয়া যে কোথায় থেকে এসে থাকে, 30 নম্বরের প্রশ্ন, তুমি 30টা প্রশ্ন যদি কমন পেতে চাও, কোথায় থেকে পড়লে, কিভাবে পড়লে তোমার চান্স, মানে 30টার মধ্যে 30টা না হোক, 29টা হোক, 28টা হোক, বা আল্লাহ তাআলা চাইলে 30টাও হতে পারে, কোথায় থেকে পড়লে হবে? আমরা যদি বিশেষ করে আমরা যদি একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, বাংলাদেশ বিষয় বলি, এইটা আমরা ভালো করে আমাদের পড়তে হয়, বাংলাদেশ বিষয় বলি। দেন হচ্ছে থাকে আন্তর্জাতিক বিষয় বলি, পরে আমি আরও বিস্তারিত ডিসকাস করব তোমাদের সাথে। আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয় বলি। দেন হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন থাকে প্রচুর পরিমাণে ঢাকা বিশ্ববিদ্যালয়, সাম্প্রতিক তথ্য থাকে, এবং থাকে বিগত প্রশ্ন। বিশেষ করে বিগত প্রশ্নের পরিমাণও কম থাকে না, মাঝে মাঝে অনেকগুলো দেয়, মাঝে মাঝে কম দেয় বিগত প্রশ্ন। এবং সর্বশেষ সেটি হচ্ছে মৌলিক জ্ঞান। এইটা বলতে আবার কি বুঝি সে বিষয়ে আমরা পরে ডিসকাস করছি। তো এই কয়েকটি সাবজেক্ট বা এই কয়েকটি বিষয় থেকে প্রশ্নগুলো এসে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বপ্ন পূরণে, আবার বলছি তোমাদের স্বপ্ন পূরণে এডুকেশন এই ক্লাসটির আয়োজন করেছে। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একদম পুরো, তুমি যাতে একদম স্পষ্টভাবে জেনে বুঝে যাতে প্রস্তুতি শুরু করো, সেই জন্যই কিন্তু এই ক্লাসটি আয়োজন করেছে এডুকেশন। তো প্রথমে এডুকেশনকে আমরা ধন্যবাদ জানিয়ে এই বিষয়গুলো আমরা ডিসকাস শুরু করছি। বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, সাম্প্রতিক তথ্য, বিগত প্রশ্ন, মৌলিক জ্ঞান। তোমরা অবশ্যই এই বিষয়গুলো একটু লিখে নিবা, ঠিক আছে? তো আমরা প্রথমেই দেখব যে বাংলাদেশ বিষয় বলি এগুলো কি কি পড়লে হবে, আন্তর্জাতিক বিষয়গুলি কোন টপিক পড়লে হবে, সাম্প্রতিক কিভাবে পড়তে হয়, বিগত প্রশ্ন কিভাবে পড়তে হয়, মৌলিক জ্ঞান কিভাবে পড়তে হয়। তো দেখো,
বাংলাদেশ বিষয়বলির জন্য যে টপিকগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমি প্রথমেই লিখে দিচ্ছি। বাংলাদেশ টপিকের জন্য বাংলাদেশ বিষয়বলির জন্য আমাদের পড়তে হয় বাংলাদেশের আমরা একটু এই স্লাইড থেকে আমরা একটু বাইরে যাচ্ছি, কেননা আমরা একদম বিস্তারিত একটু দেখছি। প্রথমে লিখছি বাংলাদেশ বিষয়বলি, একবারে তোমাদের লিখে দিচ্ছি, তোমরা সবাই খাতায় একটু লিখে নাও। বাংলাদেশ বিষয়াবলী। তো এই বাংলাদেশ বিষয়াবলী থেকে অনেক পরিমাণে প্রশ্ন আসে। কোন টপিকগুলো থেকে আসে? প্রথমেই আমরা গুরুত্ব দিব সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান যদি তুমি ভালো করে পড়তে পারো, অবশ্যই তোমার 1 বা 2টা প্রশ্ন কমন পড়ে যাবে। ঠিক আছে, 1 বা 2টা প্রশ্ন কমন পড়ে যাবে, মনে রাখবা। আচ্ছা, তারপরে দেখো যে সংবিধানের পরে আমরা গুরুত্ব দিচ্ছি ইতিহাসকে। ইতিহাস পার্টটা যদি তুমি ভালো করে পড়তে পারো, ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন কমন পড়বে। এরপর হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির যে উপজাতি টপিকটা আছে, খুবই গুরুত্বপূর্ণ উপজাতি। এরপর লেখো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক কি বলেছি? অবস্থান। এই ভৌগোলিক অবস্থান থেকে কিন্তু প্রশ্ন আসে। অবস্থান, আরও কিছু লিখে দিচ্ছি, আয়তন, সীমানা, এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আসবে। তারপর হচ্ছে লেখো বাংলাদেশের নদী, পাহাড় পর্বত, তারপর হচ্ছে ঝর্ণা বা জলপ্রপাত। এরপর হচ্ছে ভ্যালি যেটাই বলো বা উপত্যকা বলে, ভ্যালি। এবং বিল তোমরা চেনো, যেমন চলন বিল, চর, দ্বীপ, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। অবশ্যই আসবে ইনশাল্লাহ। পরবর্তীতে আরেকটা বিষয় এখানে অ্যাড করে দিচ্ছি, চর তো লিখেছি। এরপর দেখো বাংলাদেশের ভূপ্রকৃতি থেকে প্রশ্ন আসে। বাংলাদেশের ভূপ্রকৃতি মানে মাটির গঠন, বাংলাদেশের ভূপ্রকৃতি থেকে প্রশ্ন এসে থাকে। এরপর লেখো হচ্ছে ভূপ্রকৃতির পরে তোমরা যে টপিকটি লিখবা সেটা হচ্ছে বাংলাদেশের সম্পদ। এই সম্পদের মধ্যে ভাইয়া কি কি আছে? সম্পদের মধ্যে আছে খনিজ সম্পদ, বনজ সম্পদ, দেন লিখে নাও বনজ সম্পদ, খনিজ সম্পদ। এরপর লেখো কৃষি সম্পদ, প্রাণীজ সম্পদ। এই কয়েকটা সম্পদ পড়লে তুমি এখান থেকে 1 বা 2টা প্রশ্ন কমন পেয়ে যাবা। ঠিক আছে, তো আমরা এক্সট্রা কথায় না গিয়ে, ইনিয়ে বিনিয়ে কথা না বলে, আমরা তোমাদের সময় নষ্ট না করে সরাসরি কিন্তু আমরা চলে গিয়েছি একদম আমাদের টপিকে, যে কোন টপিকগুলো পড়লে তোমার স্বপ্ন পূরণ হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু ডিরেক্ট হিট করেছি, অন্য কোনো কথা নয়, তোমার অন্য নিয়ে বিনিয়ে কথা নয়। কারণ তোমার দরকার চান্স, তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে বা তোমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, সেই জন্য তুমি আমাদের এখানে ক্লাসে জয়েন করেছো। এখানে ইনিয়ে বিনিয়ে কথা না বলে ডিরেক্ট কিন্তু আমরা চলে গিয়েছি একদম আমাদের টপিকে। যে এই টপিকগুলো তোমরা একটু ভালো করে লিখে নাও। তাহলে আমি আবার বলছি কি লিখেছি: সংবিধান, ইতিহাস, উপজাতি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, নদী, পাহাড়, পর্বত, ঝর্ণা, ভ্যালি, বিল, চর, দ্বীপ, বাংলাদেশের ভূপ্রকৃতি, সম্পদ, খনিজ সম্পদের মধ্যে কি আছে? খনিজ সম্পদ, বনজ সম্পদ, কৃষি সম্পদ, প্রাণী সম্পদ। এরপর আরও কিছু টপিক আছে, তোমরা একটু লিখে নাও। সেটি হচ্ছে আরও কিছু টপিকের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কিত সংস্কৃতি, খেলাধুলা, সংস্কৃতি, খেলাধুলা, পুরস্কার। বাংলাদেশের কয়েকটি পুরস্কার থেকে প্রশ্ন আসতে পারে, খেলাধুলা থেকে প্রশ্ন আসতে পারে বলতে কি আসে। এরপর হচ্ছে আরেকটি বিষয় বাংলাদেশের প্রাচীন স্থাপনা, প্রাচীন বা বিখ্যাত স্থাপনা থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে, মনে রাখবা। ঠিক আছে, এরপরে আরেকটা টপিক এখানে ইনক্লুড করে নাও, প্রাচীন স্থাপনা বা বিখ্যাত স্থাপনা। বাংলাদেশের জাতীয় বিষয়বলী বলতে কি বুঝি? জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, প্রতীক, এগুলো জাতীয় বিষয়বলী। যেমন ওই যে তোমরা ছোটবেলায় পড়েছো না, জাতীয় পাখি, জাতীয় প্রাণী, তাই না, পশু,
জাতীয় উদ্যান অ্যাকচুয়ালি অত সহজ না দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার এই যে দেখতে পাচ্ছ জাতীয় বিষয়াবলী বলতে এখানে বোঝানো হচ্ছে যেমন জাতীয় দিবস আছে, জাতীয় পতাকা আছে, জাতীয় প্রতীক আছে, ঠিক আছে, জাতীয় প্রতীক আছে। তো এইগুলো আমরা সুন্দর করে তোমাদের পরে বুঝিয়ে দিব। আপাতত তুমি শুধু টপিকগুলো লিখে রাখো যাতে তোমার স্বপ্ন পূরণের যাত্রাটা খুবই সহজ হয়ে যায়। স্বপ্ন পূরণের যাত্রা যেন তোমার একদম মসৃণ এবং একবারে তুমি খুব সহজে তোমার স্বপ্ন পূরণ করতে পারো, সেই রোডম্যাপটি তুমি এই ক্লাসটিতে পেয়ে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকে নোট করে রাখো, এবং যারা এখন পর্যন্ত তোমার বন্ধুদের মেনশন দাওনি তারা অবশ্যই ক্লাসটিতে বন্ধুদের মেনশন দিয়ে দাও, ঠিক আছে? ওকে, তারপর দেখো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় বিষয়বলির পরে আমাদের আরেকটি লাস্ট টপিক, সেটি হচ্ছে জাতীয় বিষয়বলির পরে আমরা লিখব বিখ্যাত ব্যক্তিত্ব। বিখ্যাত ব্যক্তি, এই বিখ্যাত ব্যক্তি থেকে প্রশ্ন আসে, ব্যক্তি। আরেকটি টপিক আমরা এখানেই লিখব, এই পাশে লিখে রাখব, সেটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্য। বাংলাদেশের অর্থনীতি ও কি বলেছি, বাণিজ্য। বাংলাদেশের যোগাযোগ। বাংলাদেশের যোগাযোগ, যোগাযোগ ব্যবস্থা। এই যে আমার প্রাণপ্রিয় ছোট ভাই ও বোনেরা যারা স্বপ্ন দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যারা স্বপ্ন দেখছো রাজশাহী বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, যারা স্বপ্ন দেখছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তাদেরকে বলছি আমি সাইডে দাঁড়াচ্ছি, কোনো সমস্যা নেই, তুমি লিখতে পারবা। তাদের জন্য বলছি তুমি বাংলাদেশ বিষয়বলির যদি এই কয়েকটা টপিক ভালো করে পড়তে পারো, আমি আমার 14 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে এই রকম সাজেশন দিয়েই কিন্তু ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, অসংখ্য শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছে শুধু আমাদের এই অভিজ্ঞ সম্পন্ন গাইডলাইনের কারণে এবং সাজানো গোছানো একটি প্রস্তুতির কারণে। তো তোমরা যারা এই স্বপ্ন পূরণ করতে চাও তারা অবশ্যই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্যই এই বাংলাদেশের এই টপিকগুলো পড়লে আমি মনে করি ইনশাল্লাহ তোমাদের বাংলাদেশ বিষয়বলি থেকে 100% না হোক 99% তোমার কমন পড়ে যাবে। তো আমি আবার তোমাদেরকে টপিকগুলো বলে দিচ্ছি, যারা বুঝতে পারোনি তাদের জন্য বলছি। সংবিধান থেকে প্রশ্ন আসে ভাইয়েরা, সংবিধান লিখেছো। ইতিহাস থেকে প্রশ্ন আসে, ইতিহাস। উপজাতি থেকে প্রশ্ন আসে। দেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভৌগোলিক, এখানে ভৌগোলিক বানানটি আমি একটু ঠিক করে লিখে দিচ্ছি, ভৌগোলিক বানানটি একটু ভুল হয়েছে। ভৌগোলিক, বাংলাদেশের ভৌগোলিক, ভৌগোলিক অবস্থান থেকে প্রশ্ন আসে যে বাংলাদেশ কোথায় অবস্থিত। বাংলাদেশের আয়তন সীমানা থেকে প্রশ্ন আসে। নদ নদী পাহাড় পর্বত ঝর্ণা ভ্যালি বিল চর দ্বীপ থেকে প্রশ্ন এসে থাকে। বাংলাদেশের ভূপ্রকৃতি থেকে প্রশ্ন এসে থাকে। তোমরা অলরেডি যারা জানো যে বাংলাদেশকে ভূপ্রকৃতি অনুসারে 3টি যুগে ভাগ করা হয়েছে, সেই 3টা যুগ থেকে প্রশ্ন এসে থাকে। আমরা সেই বিষয়ে পরে ডিসকাস করব। এরপর সম্পদ, খনিজ সম্পদ, সম্পদের কত প্রকার আছে। খনিজ সম্পদ যেমন তেল, গ্যাস, কয়লা, এগুলো, হ্যাঁ। আচ্ছা, বনজ সম্পদ, বনজ যেমন সুন্দরবন রয়েছে, সিলেটের রাতারগুল রয়েছে, পার্বত্য চট্টগ্রামের বনভূমি রয়েছে, মধুপুর গড়ের হচ্ছে শালবন রয়েছে, এইগুলো আর কি। কৃষি সম্পদ, ধান, গম, পাট উৎপাদনের শীর্ষ জেলা, বিভিন্ন ফসলের জাতের নাম, এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। এরপর হচ্ছে প্রাণীজ সম্পদ, যেমন গরু, মহিষ, ছাগল, ঠিক আছে, যেমন হচ্ছে কুমির, বিভিন্ন প্রজনন কেন্দ্র বা বিভিন্ন গবেষণা কেন্দ্র থেকে বা বিভিন্ন পশু পাখির উন্নত জাত থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। আচ্ছা, এরপরে লিখেছি আমি সংস্কৃতি। এখন ভাইয়া সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, কালচার বলতে কি বুঝি? সংস্কৃতি বলতে হচ্ছে গান, বিভিন্ন আঞ্চলিক নাচ, যেমন গান জারি গান, সারি গান, যেমন আঞ্চলিক নাচ গম্ভীরা নাচ, সাঁওতালদের ঝুমুর নাচ, তারপর মণিপুরীদের মণিপুরি নাচ, এসব নাচ বা গান থেকে বা হচ্ছে আমাদের দেশাত্মবোধক গান থেকে প্রশ্ন এসে থাকে, বা আমাদের চলচ্চিত্র থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? এগুলোকে আমরা সংস্কৃতি বলছি। আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে, আমাদের অনুষ্ঠান আছে, যেমন পহেলা বৈশাখ আছে, তারপর হচ্ছে মঙ্গল শোভাযাত্রা আছে, এই বিভিন্ন কালচারাল প্রোগ্রাম বা বিভিন্ন আঞ্চলিক গান বা দেশাত্মবোধক গান বা আমাদের চলচ্চিত্র জগৎ থেকে কিন্তু প্রশ্ন আসলে সেগুলো সংস্কৃতির মধ্যে পড়ে যাচ্ছে। খেলাধুলা, খেলাধুলা থেকে প্রশ্ন আসে, বিশেষ করে ক্রিকেট, ফুটবল, বাংলাদেশের অর্জন, বাংলাদেশ কবে
আইসিসি সদস্য হয়েছে, ফিফার সদস্য হয়েছে, বাংলাদেশের ক্রিকেটে ওয়ান ডেতে সর্বোচ্চ রান কত, বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করেছে কবে, বাংলাদেশ ওয়ান ডে স্ট্যাটাস লাভ করেছে কবে, বাংলাদেশ বিশ্বকাপ খেলার স্ট্যাটাস লাভ করেছে কবে, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ফুটবলের প্রথম অধিনায়ককে, এই বিষয়গুলোর থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে যাচ্ছি, দেখো প্রাচীন বিখ্যাত স্থান স্থাপনা, প্রাচীন বা বিখ্যাত স্থান স্থাপনার কথা বলছি, প্রাচীন বা বিখ্যাত স্থান স্থাপনা। তো দেখো প্রাচীন বা বিখ্যাত স্থান স্থাপনা যেমন লালবাগ কেল্লা আছে, তাই না, লালবাগ কেল্লা আছে, দেন হচ্ছে আমাদের মহাস্থানগড় আছে বগুড়াতে, নওগাঁর হচ্ছে তোমার পাহাড়পুর বৌদ্ধবিহার আছে, এই যে বিখ্যাত স্থান স্থাপনা আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা দেখব জাতীয় বিষয় বলি। জাতীয় বিষয়ের মধ্যে কি আছে, আমাদের পতাকা, আমাদের প্রতীক, আমাদের সঙ্গীত, এখান থেকে জাতীয় দিবস থেকে প্রশ্ন এসে থাকে। বিখ্যাত ব্যক্তি, ব্যক্তির মধ্যে শেরেবাংলা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হ্যাঁ, তিতুমির, ঠিক আছে, এদের যেমন ইলা মিত্র, এদের থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে প্রতি বছর। এরপর হচ্ছে অর্থনীতি ও বাণিজ্য, প্রতি বছর আসবে আসবে আসবেই, অর্থনীতি ও বাণিজ্য থেকে প্রশ্ন আসবে। যোগাযোগ থেকে প্রশ্ন আসবে, যোগাযোগ যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যমুনা রেল সেতু, যমুনা সেতু, এই যে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে বা কর্ণফুলী টানেল, এসব থেকে প্রশ্ন এসে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলাদেশ পাঠ লেখা হয়েছে কিনা? বাংলাদেশ পাঠ লেখা হলে আমি তোমাদের আন্তর্জাতিক পাঠে চলে যাব। তার আগে একটা কথা বলছি, তুমি কি এই সকল টপিক পড়লেই যদি তোমার চান্স হয়, তুমি তো বুঝতে পারছো যে শাহিন ভাইয়া তোমাদের একজন সহযোগী, তোমাদের পরিবারের একজন সদস্য মনে করতে পারো, তোমার বড় ভাই মনে করতে পারো। আমি বলছি তোমাকে আমার কথা বিশ্বাস রাখো, আমার অভিজ্ঞতার প্রতি বিশ্বাস রাখো, ঠিক আছে, সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখো, তারপর হচ্ছে শাহিন ভাইয়ের অভিজ্ঞতার উপরে তোমরা বিশ্বাস এবং আস্থা রাখতে পারো যে এই কয়েকটা টপিক পড়লে তোমার বাংলাদেশ বিষয়গুলি তুমি একদম হুবহু সব কমন পেয়ে যাবা। তোমরা আমাকে একটু জানাও যে তোমরা সকল টপিকগুলো লিখে নিতে পেরেছো কিনা, আর এসব টপিক থেকে প্রশ্ন আসে কি না, এসব টপিক থেকে প্রশ্ন আসে কি না সে বিষয়ে কিন্তু একটু পরে আমরা কিছু প্রশ্ন বিশ্লেষণ করব। ঠিক আছে, যে অ্যাকচুয়ালি এসব টপিক থেকে প্রশ্ন আসে কি না। ঠিক আছে, সবাই লিখেছো কিনা, লেখা হয়েছে কিনা, লেখা পরিষ্কার করলে লেখেন। আচ্ছা ঠিক আছে, একটু দেখো, ভালো করে দেখার চেষ্টা করো তাহলে এগুলো লেখা হয়েছে কিনা। ওকে ঠিক আছে, তো আমরা হচ্ছে এগুলো লেখা হলে পরে এগুলো আমরা এখন কিভাবে পড়বো বা কোথায় থেকে পড়বো। এখন তোমাদের একটা কমন প্রশ্ন আছে যে ভাইয়া এগুলো আমরা কিভাবে পড়বো, কোথায় থেকে এগুলো আমরা পড়বো। একজন বলেছে ভাইয়া লেখা একটু বড় করে লেখেন বা স্পষ্ট করে লেখেন, তার জন্য বলছি অ্যাকচুয়ালি এই টপিকগুলো একদম কমন টপিক। দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকগুলো টপিক লিখেছি, এই জন্য হয়তো একটু ছোট হয়েছে, তুমি একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো। আমি আশা করি সমস্যা হবে না, তারপরেও যদি তোমার সমস্যা হয় তোমাকে পরে প্রয়োজন আমরা হেল্প করবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এডুকেশন তোমাকে পরে হেল্প করবে যদি তুমি কোনো টপিক বুঝতে তোমার সমস্যা হয়। আচ্ছা, এখন আমাদের একটা কমন প্রশ্ন, ভাই আমরা এগুলো পড়বো কোথায় থেকে। অনেকেই বিভিন্ন বইয়ের রেফারেন্স দিচ্ছ, অনেকে বলছো যে ভাইয়া আমরা হচ্ছে বিভিন্ন বই পড়বো, অমুক বই পড়বো, তমুক বই পড়বো। এই অল্প সময়ে তোমার সময় থাকবে মাত্র দেখা যাচ্ছে যে 3 মাস, সাপোজ 3 থেকে 4 মাস সময় থাকবে। তো 3 থেকে 4 মাসের মধ্যে তুমি আদৌ কি এই যে বইয়ের কথা বলছো, তুমি 1000 পৃষ্ঠার একটা বই, 1001টা পৃষ্ঠা দেখবা, যে যত বইয়ের কথা তোমরা বলছো সেই বইগুলো হচ্ছে 1000 পৃষ্ঠা, 900 পৃষ্ঠা, সেই বইগুলো হচ্ছে 800 পৃষ্ঠা মিনিমাম। আমি জানি যে 900 বা 1000 পৃষ্ঠার বই, তুমি এই 3 মাসে তুমি 1000 পৃষ্ঠার বই পড়ে সাধারণ জ্ঞানে তুমি 30টা প্রশ্ন কমন পেতে চাচ্ছ। তোমার বাংলা কে পড়বে, তোমার ইংরেজি কি পড়বে, কে পড়বে? তোমাদের এই জায়গাতে একটা জিনিস ভুল হয়ে যায়। কি ভুল হয়? তোমরা অনেক বড় বড় বইগুলো, তোমরা অনেকেই দেখা যাচ্ছে তোমাদের বড় ভাই ও বোনেরা বিভিন্ন দেখা যাচ্ছে যে বইয়ের কথা বলছে, বা এক একজন বইয়ের কথা বলছে, বা লেখকরা তাদের বইয়ের প্রচার করছে। বই অবশ্যই রেফারেন্স হিসেবে রাখতে হবে, কিন্তু বইয়ের উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখা যাবে না। তোমাকে অবশ্যই অভিজ্ঞ সম্পন্ন, সময় যেহেতু অল্প, অভিজ্ঞ সম্পন্ন মেন্টরের পরামর্শ না নিয়ে অ্যাডমিশন যাত্রা করাটা তোমার জন্য বোকামি। কেন বোকামি? এই জন্য বোকামি যে তুমি 3 মাসের মধ্যে বাংলা কখন পড়বা, ইংরেজি কখন পড়বা, নাকি 1000 পৃষ্ঠার একটা বই শেষ করবা। 1000 পৃষ্ঠার একটা বই শেষ করবা এই 3 মাসে বা 4 মাসে তোমার পক্ষে সম্ভব? আর এই 1000 পৃষ্ঠার বই তুমি মনে রাখতে পারবা? তবে মনে রেখো, তাহলে কি করণীয়? ঠিক আছে, তাহলে আমার কি করণীয়? করণীয় হচ্ছে
আমরা অবশ্যই একটা বই রেফারেন্স হিসেবে রাখবো, সেটা আমরা তোমাদের বলে দিব যে কোন বই তোমার কাছে রাখা উচিত। প্র্যাকটিসের জন্য একটা বই রাখা উচিত, কিন্তু বইয়ের উপরে 100% ডিপেন্ড করে রাখা উচিত না। প্র্যাকটিস করতে একটা বই তোমার অবশ্যই অবশ্যই প্রয়োজন, সেটা আমরা বলে দিব। এখন দেখো যে ভাইয়া তাহলে এই 3 মাসের মধ্যে, আপনি বললেন যে 3 মাস বা 4 মাসের মধ্যে আমরা 1000 পৃষ্ঠার বই না পড়ে কি করতে পারি? এই যে এখানে এই বিষয় যে অবশ্যই তোমাকে এই 3 মাসের জন্য অভিজ্ঞ সম্পূর্ণ একজন মেন্টর প্রয়োজন, যে কিনা দেখা যাচ্ছে এই অল্প সময়ে, যেমন সংবিধান তুমি বই পড়তে গেলে তোমার দেখা যাচ্ছে যে প্রায় 1000 প্রশ্ন পড়তে হবে। তো 1000 প্রশ্ন তুমি পড়বা কেন? অভিজ্ঞ সম্পন্ন একজন মেন্টর থাকলে সেখানে 1000-এর জায়গায় তোমাকে যদি পড়ানোর সময় সাজেশনমূলকভাবে যদি 100 বা 150 প্রশ্ন দিয়ে দেয়, তাই তো হয়ে যাচ্ছে। তো বইয়ে দেখ তুমি 1000 প্রশ্ন প্র্যাকটিস করে একজন কমন পাচ্ছে, আর একজন অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টরের কাছে পড়ে 150 প্রশ্ন সলভ করে সে কমন পেয়ে যাচ্ছে, কার পরীক্ষা ভালো হবে? তুমি 1000 প্রশ্ন যদি সংবিধান থেকে একটা বই থেকে পড়তে যাও, তখন তোমার অন্য সাবজেক্টগুলো পড়া হবে না, তোমার না ইংরেজি খারাপ হয়ে যাবে, বাংলা খারাপ হয়ে যাবে। এই জন্য বই কাছে রাখো, কিন্তু সেটা প্র্যাকটিসের জন্য। অভিজ্ঞ সম্পূর্ণ একজন মেন্টর তোমাকে পড়াবেন, তুমি ওটা প্র্যাকটিস করবা বই থেকে। আচ্ছা, তারপর হচ্ছে ইতিহাসের প্রশ্ন তুমি যদি বই পড়তে যাও তোমার মাথা গোলায় যাবে, আওলা হয়ে যাবে। যেমন তুমি তোমার বোর্ড বই যখন পড়েছো ইতিহাস বোঝো নাই, ঠিক আছে, যখন তুমি বোর্ড বই যখন পড়েছো বোঝো নাই যে ইতিহাস কোথায় থেকে শুরু কোথায় গিয়ে শেষ। ইতিহাসের প্রশ্নের অভাব নেই, ইতিহাসের আগাটু গোড়া একদম পড়লে মিনিমাম 5-6 দিন লেগে যায়। এবং এখানে প্রায় ইতিহাস পড়লে প্রায় 6-7 হাজার প্রশ্ন, মিনিমাম আমি মনে করি 3000 প্রশ্ন পড়তে হয় বই পড়লে, 3000। কিন্তু তুমি 3000 প্রশ্ন পড়তে গেলে তুমি বাংলা পড়বা কখন, ইংরেজি পড়বা কখন, কি করণীয়? তাহলে অভিজ্ঞ সম্পূর্ণ একটা মেন্টর যখন তোমাকে ইতিহাসের কোনটুকু পড়া প্রয়োজন, কোনটুকু পড়লে তোমার কমন আসতে পারে, কতটুকু পড়লে কোন কোন প্রশ্ন পড়লে কোন কোন টপিক পড়লে কমন আসতে পারে, যখন তোমাকে বোঝায় দিবে, তখন কিন্তু তোমাকে আর এই 1000 বা এই 3-4 হাজার প্রশ্নের উপরে ডিপেন্ড করতে হচ্ছে না। কারণ তোমাকে বাংলা পড়তে হবে, তোমাকে ইংরেজি পড়তে হবে। সেই জন্য বলছি, আমি প্রত্যেকটা টপিকের কথাই বলছি যে তুমি বই পড়তে গেলে তোমাকে প্রচুর পরিমাণে প্রশ্ন পড়তে হবে। একটা বই করার জন্য অনেক প্রশ্ন দেওয়া হয়। একটা বই যখন আর একটা বইয়ের সাথে কম্পিটিশন করে, তখন তারা অনেক তথ্য কম্পিটিশন করতে দিয়ে রাখে। আর একটা বই কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য করে না, একটা বই যখন করে তখন সে চাকরির জন্য বই করে। একটা বই যখন করে তখন জাহাঙ্গীরনগরের জন্য বই করে, রাজশাহীর জন্য করে। তোমাদের এই বিষয়টা একটু মনে রাখতে হবে, একটা বই যখন করা হচ্ছে তখন চাকরির জন্য করা হচ্ছে। চাকরির প্যাটার্ন প্রশ্নর মধ্যে দেওয়া হয়, বা দেখা যাচ্ছে চাকরির প্যাটার্নের মধ্যে দেওয়া হয়, কারণ বই যেন সবাই পড়তে পারে। তো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যদি প্রস্তুতি নিতে গিয়ে তুমি যদি পুরো বাংলাদেশ পুরো পৃথিবী বইয়ের মধ্যে চাকরির দেখা যাচ্ছে যে টপিকগুলো পড়ো, অথবা দেখা যাচ্ছে তুমি ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হচ্ছে টপিকগুলো পড়ে ফেলো, তো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় তো চান্স হবে না, এটা তো নিশ্চিত থাকতে পারো। সেই জন্য বলছি যে একটা বই কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়, যাদের স্বপ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা বই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য করা হয় না। কিন্তু তুমি যখন প্রস্তুতি নিবা ভালো কোনো প্ল্যাটফর্মে, তখন তোমাকে নির্দিষ্ট করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেওয়ানো হবে। আবার জাহাঙ্গীরনগর ব্যাচ থাকলে জাহাঙ্গীরনগরের জন্য তোমাকে প্রস্তুতি নেওয়ানো হবে। সেটা যদি গুচ্ছের জন্য হয় গুচ্ছের জন্য প্রস্তুতি নেওয়ানো হবে। কাজেই এখন তোমার সিদ্ধান্ত যে তুমি সকল বই পড়ে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একদম হজবরল করে ফেলবা, নাকি একটা ভালো প্ল্যাটফর্মে ভর্তি হয়ে তুমি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তুমি প্রস্তুতি নিবা। এখন সিদ্ধান্ত নিতান্তই তোমার, মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব যে এইগুলো আমি এডুকেশনে প্রত্যেকটা ক্লাস আমি নিচ্ছি, তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি। এই প্রত্যেকটা টপিক যারা এখানে আমাদের আগের স্টুডেন্ট আছো তারা প্রত্যেকেই পারলে একটু কমেন্ট করে জানিও যে এই টপিকগুলো আমি যখন পড়িয়েছি ক্লাসের পর ক্লাসে শেষ হয়েছে, এবং যতগুলো টপিক আছে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চিত্র আকারে সূত্র আকারে ম্যাপ অঙ্কন করে বা টেকনিকে এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি যে তার কিন্তু আর কোনো সমস্যা থাকেনি, তার কিন্তু কোনো বইয়ের উপরেও ডিপেন্ড করতে হয়নি। কারণ আমি এই 14 বছর ধরে এত পরিমাণে এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করেছি, চর্চা করেছি, যে একটা বইয়ের চেয়েও তোমাকে আমি বেশি এফোর্ট দিতে পারি, তুমি এই বিশ্বাসটা রাখতে পারো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা এবার চলে যাচ্ছি আমরা আন্তর্জাতিক বিষয়গুলোতে। সবাই দেখো আন্তর্জাতিক বিষয়গুলো কি কি আসে। আমরা এবার যাব আন্তর্জাতিকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার লেখো আন্তর্জাতিক। যে আন্তর্জাতিকে আমরা কোন কোন টপিকগুলো পড়লে আমাদের কমন পেয়ে যেতে পারি। আন্তর্জাতিক দেখো, আন্তর্জাতিক বিষয়াবলী।
আন্তর্জাতিক বিষয়াবলী অনেক বড় একটা টপিক, কিন্তু দেখো আমি তোমাদের যে টপিকগুলো দিব তোমরা একটু পরে মিলাইতে পারবা যে এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে। আন্তর্জাতিকের প্রথম টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে সংস্থা, অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা সংস্থা। সংস্থার টপিক যদি তুমি ভালো করে পড়তে পারো অবশ্যই এখান থেকে তুমি 2টা বা 3টা প্রশ্ন নিশ্চিত থাকতে পারো কমন পড়বে। সংস্থা, অর্গানাইজেশন। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুযোগ কিন্তু একবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ একবার। যদি তুমি ভুল করে ফেলো, ভুল ক্রমে যদি কোনো মেন্টর, কোনো প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যাও, কোনো প্রলোভনে, কোনো ধরনের কোনো দেখা যাচ্ছে যে কারোর কথা শুনে তোমার একবার যদি ভুল হয়ে যায় তাহলে তোমার কিন্তু আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হবে না। কাজেই তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমার স্বপ্ন থাকে এবং প্রথমবারেই যদি পাবলিকিয়ান হতে চাও, জীবন থেকে যদি একটা বছর নষ্ট করতে না চাও, তোমাকে প্রথম বিষয় হচ্ছে একটা এই দূরদর্শী সম্পন্ন হতে হবে যে কোন প্ল্যাটফর্মটি আমার জন্য ভালো, কোন মেন্টরগুলো আমার জন্য ভালো, এটা তোমাকে সঠিকভাবে জানতে হবে। কোনো অ্যাড বা কোনো ধরনের প্রচার প্রচারণা দেখে নয়। আমি তোমাকে বলবো, আমি একজন অভিভাবক হিসেবে বলবো, তুমি ক্লাস দেখো। কোনো অ্যাড নয়, কোনো ধরনের প্রচার প্রচারণা নয়, কোনো মিথ্যা প্রলোভন নয়। তুমি অবশ্যই যে জিনিসটা দেখবা সেটি হচ্ছে ক্লাস দেখবা, ক্লাস কোয়ালিটি দেখবা এবং তুমি তাদের ক্লাস বোঝো কিনা, আর এই মেন্টরের প্রতি আস্থা রাখা যায় কিনা, প্ল্যাটফর্মের প্রতি আস্থা রাখা যায় কিনা। প্রথম কথা, তুমি ক্লাস দেখবা, ক্লাস ছাড়া তুমি কিচ্ছু বুঝবা না। যে প্ল্যাটফর্মের ক্লাস ভালো, যে প্ল্যাটফর্মের মেন্টর অভিজ্ঞ সম্পূর্ণ, তুমি সেখানে ভর্তি হও। সেটা যদি এডুকেশন ছাড়া যদি অন্য কোনো প্ল্যাটফর্মও হয়, তুমি চলে যাও, কোনো সমস্যা নেই। তবে বুঝে শুনে, এবং অবশ্যই তোমার যারা পূর্বসূরি আছে, যারা পাবলিকিয়ান হয়েছে, তাদের কাছে পরামর্শ নিও এবং তুমি নিজেও যাচাই বাছাই করো। ঠিক আছে? ওকে। তো দেখো, আমরা দেখছি যে হচ্ছে সংস্থা থেকে আসে প্রশ্ন। 2 নাম্বার টপিক হচ্ছে সংস্থার পরে তোমরা লেখো যুদ্ধ বিপ্লব। আন্তর্জাতিক যে যুদ্ধগুলো আছে, যুদ্ধ কি বলেছি, বিপ্লব থেকে প্রশ্ন আসে, যুদ্ধ বিপ্লব। এরপর 3 নাম্বার টপিক লেখো প্রণালী, তারপর বিতর্কিত বিভিন্ন দ্বীপ, প্রণালী, দ্বীপ, সাগর মহাসাগর, সাগর মহাসাগর সংক্রান্ত তথ্য। নাম্বার 4 নাম্বার লেখো বিখ্যাত গ্রন্থ। বিভিন্ন গ্রন্থ থেকে প্রশ্ন আসে। এই গ্রন্থ নিয়ে পরে কথা বলছি আমরা। গ্রন্থ মানে পৃথিবীর বিভিন্ন বইগুলো থেকে প্রশ্ন আসে। বই দেখবেন হচ্ছে উক্তি, এই উক্তিগুলো থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? চিত্রকর্ম থেকে প্রশ্ন আসে, চিত্রকর্ম থেকে প্রশ্ন আসে। পাবা 100% প্রশ্ন পাবা এখান থেকে। আমি যতগুলো প্রশ্ন দিচ্ছি, আমি যতগুলো টপিক দিচ্ছি, অবশ্যই পাবা। আর আমি যেহেতু টপিকগুলো তোমাদের দিতে পারছি, আমি পড়াইতেও পারবো এবং আমি তোমাকে ইনশাল্লাহ কমনের জন্য ইনশাল্লাহ সর্বোচ্চ তোমাকে গড়ে তুলতে পারবো যাতে কমন পেয়ে যাও। ঠিক আছে? নাম্বার 5 নাম্বার দেখো বিখ্যাত, এইগুলো লেখার পরে লেখো যে টপিকটা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিভিন্ন রাষ্ট্র। কোন রাষ্ট্রগুলো গুরুত্বপূর্ণ সেটা তোমাকে জানতে হবে। আলোচিত গুরুত্বপূর্ণ রাষ্ট্র বা আলোচিত রাষ্ট্র, বা কি বলেছি, আলোচিত রাষ্ট্র। এখন তোমাকে অবশ্যই জানতে হবে যে আলোচিত রাষ্ট্র কোনগুলো। তোমার এ বছরে কোন রাষ্ট্রগুলো বহুল আলোচিত, বিভিন্ন কারণে আলোচিত। হতে পারে সেই রাষ্ট্রে বড় ঘূর্ণিঝড় হয়েছে, হতে পারে সেই রাষ্ট্রে ভূমিকম্প হয়েছে, হতে পারে সেই রাষ্ট্রে যুদ্ধ হয়েছে। কোন কারণে আলোচিত? হতে পারে সে রাষ্ট্রে সরকার পতন ঘটেছে। এরকম আলোচিত রাষ্ট্রগুলো থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে, মনে রাখবা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা 6 নাম্বার টপিকে চলে যাচ্ছি। আমাদের 6 নাম্বার টপিকে কি আছে? 6 নাম্বার টপিক লেখো। 6 নাম্বার টপিকে গুরুত্বপূর্ণ রাষ্ট্র, আলোচিত রাষ্ট্র। এরপরে আমরা লিখব আন্তর্জাতিক দিবস। আন্তর্জাতিক কি ভাইয়া? দিবস। বিভিন্ন দিবস, যেমন বিশ্ব শিক্ষক দিবস কবে? 5 অক্টোবর। জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর। ঠিক আছে? দেন হচ্ছে তোমার দেখো এভারেস্ট দিবস কবে? 29 মে। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। জনসংখ্যা দিবস কবে? 11 জুলাই। আমি তোমাদেরকে সর্বোচ্চ বই পড়তে গেলে যে এখানে একটা কথা বলি, দেখো তোমরা যারা বোঝো না, যারা
বিভিন্ন বইয়ের পিছনে ছুটছো, অবশ্যই ছুটতে হবে, একটা বই রাখবা। এই যে দিবস, এই দিবস তুমি একটা বই পড়লে মিনিমাম 100 বা 50-60টার দিবস পাবা। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এখানে মাত্র তোমাকে 15টার মতো দিবস দিব। এই 15টার মধ্যে ইনশাল্লাহ কমন পড়ে যাবে বলে আমি ইনশাল্লাহ, আমার এই আত্মবিশ্বাস আমার আছে অভিজ্ঞতার ভিত্তিতে, যে তুমি বই পড়লে তুমি 60টা পড়বা, যে বই পড়বে সে 60টা পড়বে, 70টা পড়বে, কারণ বইগুলো কম্পিটিশনের জন্য তোমাকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা বলছি, আমরা আমাদের প্ল্যাটফর্মে আমি দিব তোমাকে 15 থেকে সর্বোচ্চ 20টা, এর মধ্যে কমন পড়বে ইনশাল্লাহ, অবশ্যই পড়বে। তো তুমি ওই 60-70টা পড়বা, তোমার সময় নষ্ট হবে, ইংরেজি বাংলা তোমার ড্যামেজ হবে, ইংরেজি বাংলা তুমি খারাপ পড়বা, সময় নষ্ট হবে, তোমার মাথা আওলায় যাবে। এই জন্য তোমাকে অবশ্যই ভালো একজন মেন্টরের কাছে আত্মসমর্পণ করতে হবে, যাতে অল্প সময়ে সাজেশনমূলকভাবে সাজিয়ে গুছিয়ে তোমার মধ্যে এমনভাবে প্রস্তুতিটা সম্পন্ন করে দেয় তুমি যাতে তোমার স্বপ্ন পূরণ করতে পারো। অবশ্যই বই কাছে রাখতে হবে, কিন্তু মেন্টর থাকবে একজন, মনে রাখবা। আচ্ছা, তারপর হচ্ছে আন্তর্জাতিক দিবসের পর 7 নম্বরে আমরা চলে যাচ্ছি। নাম্বার 7 নম্বর টপিক লেখো সভ্যতা। এই যে দেখো, আমরা যে সভ্যতা বা যাকে সিভিলাইজেশন বলি, সভ্যতা থেকে এই বছরে সভ্যতা থেকে প্রশ্ন এসেছে 2 থেকে 3টা প্রশ্ন এই বছরে সভ্যতা থেকে প্রশ্ন এসেছে। যেমন সভ্যতা বলতে কি বুঝি, যেমন সভ্যতা কি মানুষের বসবাস যেখানে গড়ে উঠেছে, যেমন ঢাকা একটা সভ্যতা, যেমন মহাস্থানগড় একটা সভ্যতা, যেমন হচ্ছে সিন্ধু সভ্যতা ভারত পাকিস্তান গড়ে উঠেছে, যেমন মেসোপটেমিয়া সভ্যতার উপর ইরাক সিরিয়া গড়ে উঠেছে, যেমন ইনকা সভ্যতার উপরে পেরু বা দক্ষিণ আমেরিকার রাষ্ট্র অনেকগুলো গড়ে উঠেছে। তাহলে কি মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, রোমান সভ্যতা, মায়া সভ্যতা, এই সভ্যতা, গ্রিক সভ্যতাগুলো পড়লে এবার কিন্তু 2টা প্রশ্ন কমন পড়েছে, এবং আমি প্র্যাকটিস করিয়েছি, তার মধ্যে কমন পড়েছে ইনশাল্লাহ। সভ্যতা তোমাকে এবার সিভিলাইজেশনটা পড়তে হবে এবং ভালো করে পড়তে হবে। কিন্তু এখন সমস্যা হচ্ছে, তুমি যদি শুধু বইয়ের উপরে ডিপেন্ড করো, সভ্যতা তুমি কিচ্ছু বুঝবো না, তোমার মাথা যাবে আওলায়ে, তুমি পড়ার দিবা বাদ। বই পড়লেই যদি শুধু চান্স হতো, তাহলে মেন্টরের প্রয়োজন পড়তো না, কোচিংগুলো থাকতো না, বাজারে শুধু বই বিক্রি হয়ে যেত। সেজন্য ভাইয়া ভুল করা যাবে না, বই কাছে রাখো, কিন্তু অভিজ্ঞ সম্পন্ন মেন্টরের কাছে আত্মসমর্পণ করো। ঠিক আছে, তারপর হচ্ছে নাম্বার 8 নাম্বার দেখো, সভ্যতার পরে যে টপিকটা আমাদের জন্য আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সভ্যতার পরে লেখো সপ্তাশ্চার্য। সপ্তাশ্চার্য, ঠিক আছে, সপ্তাশ্চার্য এই টপিক। সপ্তাশ্চার্য মানে 7 ওয়ান্ডার্স, পৃথিবীর বিখ্যাত ইউনেস্কো ঘোষিত পৃথিবীর বিখ্যাত স্থাপনা, ইউনেস্কো ঘোষিত, যেমন তাজমহল, চীনের মহাপ্রাচীর, ইতালির রোমের কলোসিয়াম, এরকম 7টা সপ্তাশ্চার্য আছে ইউনেস্কো ঘোষিত, সেখান থেকে প্রশ্ন এসে থাকে। এরপরে আমরা যাচ্ছি বিখ্যাত ব্যক্তি, গ্রন্থ, উক্তি, চিত্রকর্ম লিখেছি। 9 নাম্বার টপিকে চলে যাও। 9 নাম্বার টপিকে চলে যাও, লেখো 9 নাম্বার টপিকে লেখো হচ্ছে আন্তর্জাতিক রেখাগুলো। আন্তর্জাতিক রেখাসমূহ, সেই রেখাগুলো কি কি, যেমন আমরা সুন্দর করে বুঝিয়ে দিব দ্রাঘিমা রেখা কি, মূল মধ্য রেখা কি, নিরক্ষীয় রেখা কি, রেখাগুলো কিন্তু প্রশ্ন আসে। রেখাগুলো বুঝলে সাধারণ জ্ঞান ভালো মতো বোঝা যায়। কাল্পনিক রেখা, যেমন দ্রাঘিমা রেখা কাকে বলে, যেমন হচ্ছে অক্ষরেখা কি করেছে, মূল মধ্য রেখার কাজ কি, বিষুব রেখার কাজ কি, উত্তর মেরু কাকে বলে, দক্ষিণ মেরু কাকে বলে, এর উপরে কিন্তু আমাদের এখানে বেসিক ক্লাস রয়েছে। তুমি এটা ক্লাসে বুঝতে পারবা, এখন বললেও বুঝবা না। ঠিক আছে, আন্তর্জাতিক রেখাগুলো থেকে প্রশ্ন আসে। নাম্বার 10 নম্বর প্রশ্ন লেখো খেলাধুলা পুরস্কার। আসবেই প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন, একাধিক 2-3টা প্রশ্ন তুমি এখান থেকে পাবা। খেলাধুলা, তারপর লেখা হচ্ছে পুরস্কার, এবং হচ্ছে তাহলে খেলাধুলা পুরস্কার এই টপিকটা লিখে রাখো। তাহলে এই যে দেখো সংস্থা, আমি আবার একটু রিভিউ করছি। আন্তর্জাতিকে এই 10টা টপিক যদি তুমি ভালো করে পড়তে পারো, আমি মনে করি তোমার প্রশ্ন কমন পড়ে যাবে। তাহলে আমরা দেখছি যে সংস্থা থেকে প্রশ্ন আসে, যুদ্ধ বিপ্লব থেকে প্রশ্ন আসে, প্রণালী, দ্বীপ, সাগর, মহাসাগর রিলেটেড প্রশ্ন আসে, বিখ্যাত ব্যক্তি, গ্রন্থ, উক্তি, চিত্রকর্ম। এই যে দেখো
তুমি যদি কোনো বই পড়তে যাও, তোমাকে গ্রন্থ পড়তে হবে প্রচুর পরিমাণে। বই পড়লে 100-200 গ্রন্থ মুখস্থ করতে পারবা? পারবা মুখস্থ করতে? পারবা না। কিন্তু আমরা যখন তোমাকে পড়াবো, এই গ্রন্থগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো থেকেই বারবার প্রশ্ন আসে, সেগুলো কিন্তু তোমাকে একদম পুরো সাজেশন আকারে দিয়ে দেওয়া হবে। এমন হতে পারে যে বই পড়ছে, সে গ্রন্থ পড়বে প্রায় 150, কিন্তু কমন পেতেও পারে, নাও পারে, কারণ ওই বই থেকে আসতেও পারে, নাও পারে। কিন্তু তোমাকে এই গ্রন্থ থেকে যদি 20টা বা 30টার মতো গ্রন্থ দেওয়া যায়, আশা রাখতে পারো এখান থেকেই সব বিশ্ববিদ্যালয়ে কমন পড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো উক্তি। এখন উক্তি বলতে কি? বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের উক্তিগুলো আছে। যেমন গতবার এসেছে আমিই রাষ্ট্র। কে বলেছে? চতুর্দশ লুই বলেছে আমিই রাষ্ট্র। এখন কার উক্তি পড়বো? কোন ব্যক্তির উক্তি গুরুত্বপূর্ণ? কোন উক্তি বা গুরুত্বপূর্ণ? উক্তি তো বা স্পিচ তো পৃথিবীতে অভাব নেই। কোন উক্তিগুলো আমাদের পড়তে হবে সেটা কিন্তু তোমাকে একজন অভিজ্ঞ সম্পন্ন মেন্টর বা প্ল্যাটফর্মই বলে দিতে পারবে। তুমি কিন্তু নিজে কোন উক্তি পড়তে হবে তা কিন্তু বুঝতে পারবা না। চিত্রকর্মগুলো তুমি সুন্দর করে পড়তে পারবা। গুরুত্বপূর্ণ রাষ্ট্র, আলোচিত রাষ্ট্র, আন্তর্জাতিক দিবস, সভ্যতা, সপ্তাশ্চর্য, আন্তর্জাতিক রেখা, খেলাধুলা ও পুরস্কার। এখন আমাকে সবাই কমেন্ট করে জানাও যে আন্তর্জাতিক টপিকগুলো তোমরা লিখেছো কিনা, সবার লেখা হয়েছে কিনা, আন্তর্জাতিক টপিকগুলো তোমার লেখা হয়েছে কিনা। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখনও যারা ক্লাসটিতে মেনশন দাও নাই তোমার বন্ধুদের, বা যারা এই ক্লাসটি সম্পর্কে অভিহিত না, তাদেরকে এখনই এই মুহূর্তে তুমি মেনশন দিয়ে জানিয়ে দাও। যদি তুমি তোমার বন্ধুকে ভালোবেসে থাকো, যদি তোমার সহপাঠীর প্রতি তোমার মায়া ভালোবাসা থাকে, বা যদি তুমি সহযোগী তার সম্পূর্ণ মনোভাব নিয়ে রাখো, অবশ্যই তোমার বন্ধুকে বা তোমার সহপাঠীকে এডুকেশনের এই ক্লাসটিতে মেনশন দিয়ে রাখো। এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসটি হারিয়ে যেতে পারে, যাতে হারিয়ে না যায় তুমি ক্লাসটি শেয়ার করে রাখতে পারো, কারণ এই ক্লাসটির এই টপিকগুলো পড়লেই ইনশাল্লাহ তুমি সাধারণ জ্ঞান কমন পেয়ে যাবা। ঠিক আছে? ওকে, এরপরে আমরা দেখছি, এরপরে আমরা দেখব একটা বিষয়, দেখব যে আন্তর্জাতিক লেখা হয়েছে কিনা। পরে আমরা সাম্প্রতিকে চলে যাব। সাম্প্রতিকে চলে যাচ্ছি আমরা। যে সাম্প্রতিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে সাম্প্রতিক টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। সাম্প্রতিক টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সাম্প্রতিকের জন্য আমরা কিভাবে পড়ব, কি কি থেকে সাম্প্রতিক প্রশ্ন আসে তাও লিখে দিচ্ছি। মূলত তুমি সাম্প্রতিকের জন্য প্রতি মাসের, মনে রাখবা, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা সংগ্রহে রাখবা। তারপর বাজারে আরও অনেক ছোট ছোট বই বের হয়, সেগুলো আমরা পরে বলে দিব। কারেন্ট অ্যাফেয়ার্স এই সংখ্যা, প্রত্যেক সংখ্যা প্রতি মাসে বের হয়, এই সংখ্যাটা তোমরা কাছে রাখবা। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ছোট ভাই ও বোনেরা, কারেন্ট অ্যাফেয়ার্স কিনলেই কি তুমি পড়তে পারবা? সেখানে বুঝতে পারবা, তোমার বোঝার ক্ষমতা আছে কোন প্রশ্ন আসবে কোন প্রশ্ন আসবে না। তোমাকে বলা হবে কোচিং থেকে পত্রিকা পড়ো, পত্রিকা পড়লে কি তুমি বুঝতে পারবা? প্রতিদিন একটা পত্রিকার হাজার হাজার তথ্য, তোমার কি এটা বোঝার সক্ষমতা আছে যে এই পত্রিকা হাজার হাজার তথ্য পড়ে কোন তথ্যটা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে? সেই সক্ষমতা তোমার নেই, সেই সক্ষমতা একজন অভিজ্ঞ সম্পন্ন মেন্টরের আছে। সেজন্য এই দায়িত্বটা আমরা নিয়েছি, এডুকেশনের অভিজ্ঞ সম্পন্ন মেন্টররা নিয়েছি। আমাদের স্টুডেন্টগুলো যেন পত্রপত্রিকা বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গিয়ে বিব্রত না হয়, সময় যাতে নষ্ট না হয়। সময় নষ্ট হলে বাংলা ইংরেজি তোমার খারাপ হয়ে যাবে, তুমি চান্স পাবা না, সিরিয়াল তোমার দূরে চলে যাবে। সেই দিক বিবেচনা করে আমরা এডুকেশনের মেন্টররা যে কাজটা করেছি, তোমার যাতে পত্রিকা পড়ে সময় নষ্ট না হয়, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যেন সময় নষ্ট না হয়, সেই জন্য আমি শাহিন আলম, তোমাদের সাধারণ জ্ঞান মেন্টর, প্রতিদিন, এই যে যেমন যারা এখন ভর্তি আছে, প্রতিদিন 5 থেকে 10টা করে তোমাদের সাম্প্রতিক দিব। আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়, আমি প্রতিদিন যদি 5টা বা 2টা বা 10টা করে সাম্প্রতিক তোমাদের দিয়ে রাখি, তাহলে তোমার মুখস্থ করতে সুবিধা হয়ে যাবে। তুমি প্রতিদিনের সাম্প্রতিক প্রতিদিন পড়ে ফেলতে পারবা, নোট করে ফেলতে পারবা। তাহলে তোমাকে কিন্তু পত্রপত্রিকা পড়ে ওই হাজার হাজার তথ্যের মধ্যে কোন তথ্যটা আসবে এটা কিন্তু তুমি বেরও করতে পারবে না, আবার তোমার সময় নষ্ট হবে। সেই দায়িত্ব আমাকে দিয়ে দাও। আমি তোমাদের প্রতিদিন পড়ানোর পাশাপাশি 5টা 10টা করে বা 2টা 3টা করে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হবে তোমাদের প্রতিদিন দিয়ে দিব। যেমন সেকেন্ড টাইম ব্যাচে যারা এখন আসে, তাদের কিন্তু আমরা কি করছি, এখন থেকে তাদের আমরা হচ্ছে এইরকম সাম্প্রতিক দিয়ে দিচ্ছি, যাতে তাদের সময় নষ্ট না হয়। ঠিক আছে? এবং প্রচুর পরিমাণে সাম্প্রতিক ক্লাস হবে। শুধু কি আমরা সাম্প্রতিক দিয়েই ক্ষান্ত হব না, সাম্প্রতিক প্রতিদিন দিব। কেন দিব? কারণ তুমি 1 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গিয়ে তোমার মাথা আওলায় যাবে। তুমি যদি বাজার থেকে কোনো বই কিনো সাম্প্রতিকের, 3-4 মাসেরটা একবারে দেবে, তোমার মাথা আওলায় যাবে। সেজন্য যে কাজটা করতে হবে,
ঠিক আছে, সেই জন্য যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমরা তোমাদের প্রতিদিন 5টা 6টা 10টা করে সাম্প্রতিক দিয়ে দিব, তাহলে তোমার প্রতিদিন এটা প্রতিদিন মুখস্থ হয়ে যাবে, তাহলে তোমার সময় নষ্ট হবে না, তুমি বাংলা ইংরেজি ভালো করতে পারবা। অথচ এই কারেন্ট অ্যাফেয়ার্স বা পত্রিকা পড়তে গিয়ে অনেকে সময় নষ্ট করে ফেলে, সেই দায়িত্ব আমরা নিয়েছি যাতে তোমার বাংলা ইংরেজি ভালো হয়, এখানে যাতে তোমার সময় বেশি নষ্ট না হয়। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। এরপর প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অবশ্যই সংগ্রহ করবা। কারেন্ট অ্যাফেয়ার্সে কী পড়তে হবে না হবে সেগুলো আমরা ক্লাসে বলে দিব। এখন সাম্প্রতিক থেকে কি প্রশ্ন আসে, বিভিন্ন রিপোর্ট 2025 সালের বিভিন্ন সমীক্ষা বা রিপোর্ট থেকে প্রশ্ন আসে, মনে রাখবা। বিভিন্ন সমীক্ষা বা কি থেকে প্রশ্ন আসে, রিপোর্ট থেকে প্রশ্ন আসে। রিপোর্ট 2025 সালের সমীক্ষা বা রিপোর্ট থেকে প্রশ্ন আসে। কেমন, 2025 সালে শান্তিপূর্ণ রাষ্ট্র কোনটা, 2025 সালে সুখী রাষ্ট্র কোনটা, 2025 সালে গণতন্ত্রের শীর্ষ রাষ্ট্র কোনটা, 2025 সালে মানবাধিকারের শীর্ষ রাষ্ট্র কোনটা, জাতিসংঘের টেকসই উন্নয়নের শীর্ষ রাষ্ট্র কোনটা, এইগুলো কিন্তু আমরা সুন্দর করে তোমাদের দিয়ে দিব। এই যে দেখো 25 সালের সমীক্ষা রিপোর্ট, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসবে, আসে, মনে রাখবা, লিখে রাখো, আমার কথা মিলাই নিও যে ভাইয়া বলেছিল যে এই টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, এগুলো আমরা তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে আমরা তারপর যাচ্ছি আমরা কি থেকে প্রশ্ন আসে, যেমন সাম্প্রতিক খেলাধুলা বা আপডেট খেলাধুলা থেকে প্রশ্ন আসে। সাম্প্রতিক সাম্প্রতিক খেলাধুলা বলতে বোঝাচ্ছি, যেমন দেখো এই যে 2026 সালে কিন্তু বিশ্বকাপ, আবার বলছি 2026 সালে বিশ্বকাপ ফুটবল খেলা হবে উত্তর আমেরিকার 3টি রাষ্ট্রে, কানাডা, USA, মেক্সিকো। 26 সালে এই যে সামনের বছর 23তম বিশ্বকাপ ফুটবল খেলা হবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, মনে রাখবা। আবার দেখো বিশ্বকাপ ক্রিকেট 27 হবে কোথায়, 27 সালে হবে আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া। এই যে বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেটের আপডেট তথ্যগুলো কিন্তু প্রতি বছর এসে থাকে। এরপর হচ্ছে 2025 সালের পুরস্কার, 2025 সালের আন্তর্জাতিক পুরস্কার সমূহ, আন্তর্জাতিক কি বলেছি, পুরস্কার সমূহ। এখন পুরস্কার বলতে কি কি পুরস্কার, যেমন দেখো নোবেল পুরস্কারের তো অভাব নেই, নোবেল থেকে প্রশ্ন আসে, কান চলচ্চিত্র উৎসব থেকে প্রশ্ন আসে, অস্কার পুরস্কার, আবার বলছি নোবেল পুরস্কার, কান চলচ্চিত্র পুরস্কার, অস্কার পুরস্কার, ম্যাগসাসে পুরস্কার, পুলিৎজার পুরস্কার। এই কোন কোন পুরস্কার থেকে প্রশ্নগুলো আসবে, 25 সালে কে পেল, কোন ব্যক্তি পেল, কোন সংস্থা পেল, তা আমরা তোমাদের দিয়ে দিব ক্লাসের মধ্যে ইনশাল্লাহ। এখান থেকে তুমি প্রশ্ন পাবাই ইনশাল্লাহ। তারপর সংস্থার সদস্য বৃদ্ধি বা কমলে, এটা কি বুঝলা, কোনো সংস্থার সদস্য মনে করো বৃদ্ধি পেয়েছে, যেমন মনে করো হচ্ছে নেমের সদস্য 121টা, নেমের সদস্য 121টা, একটা সদস্য ক্যান্সেল হয়েছে, ওটা কমে গেল। আবার নেমের সদস্য যদি বৃদ্ধি পায় 22টা হয়, সেখান থেকে প্রশ্ন আসতে পারে যে সর্বশেষ নেমের সদস্য হলো কে, এরকম প্রশ্ন কিন্তু এসে থাকে। আবার মনে করো জাতিসংঘের সদস্য কয়টা, জাতিসংঘের সদস্য হচ্ছে 193টা। মনে করে একটা সদস্য বৃদ্ধি পেল, প্রশ্ন আসবে যে জাতিসংঘের সদস্য সর্বশেষ কে হয়েছে, কত তারিখে হয়েছে, এরকম সংস্থার সদস্য বৃদ্ধি বা কমলে প্রশ্ন এসে থাকে। এরপর আন্তর্জাতিক চুক্তি 2025 সালে যদি কোনো গুরুত্বপূর্ণ চুক্তি হয়ে থাকে, পরমাণু চুক্তি বা কোনো যুদ্ধের চুক্তি, সেই চুক্তিগুলো থেকে কিন্তু ভাইয়া প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, চুক্তিগুলো থেকে প্রশ্ন এসে থাকে। যেমন এই চুক্তির ক্ষেত্রে বলে রাখি যে চুক্তি ও প্রোটোকল, তোমরা একটা টপিক লিখে রাখতে পারো, চুক্তি ও প্রোটোকল, এই টপিকটা আন্তর্জাতিকের মধ্যে লিখে রাখো। চুক্তি ও কি বলেছি, প্রোটোকল, চুক্তি ও প্রোটোকল, এই টপিকটা তোমরা আন্তর্জাতিকের মধ্যে একটু লিখে রাখো। আন্তর্জাতিকে এই টপিকটা বাদ পড়েছিল, চুক্তি ও কি বলেছি, প্রোটোকল, এই টপিক থেকে প্রশ্ন আসে। আর এই চুক্তি যদি হয় 25-এর চুক্তি তো কোনো কথাই নাই, প্রশ্ন কিন্তু চলে আসে একটা। আচ্ছা, এটা কিন্তু আন্তর্জাতিকের মধ্যে লিখতে বলেছি, এটা সাম্প্রতিকের মধ্যে না, এটা আন্তর্জাতিকের মধ্যে লিখে রাখো। আর এখান থেকে এগুলো সাম্প্রতিক। এরপর হচ্ছে সাম্প্রতিক যুদ্ধ
এই যে যুদ্ধগুলো হচ্ছে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামাস ইসরায়েল যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ, এই যে সাম্প্রতিক সময় ভিয়েতনাম থাইল্যান্ড যুদ্ধ, কম্বোডিয়া থাইল্যান্ড যুদ্ধ, এই সাম্প্রতিক যুদ্ধগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। সাম্প্রতিক যুদ্ধ মনে রাখবা, লিখে রেখে হচ্ছে সাম্প্রতিক যুদ্ধ, অর্থাৎ যে যুদ্ধগুলো চলমান রয়েছে, যে যুদ্ধগুলো চলমান রয়েছে। আলোচিত ব্যক্তি, কোনো ব্যক্তি যদি কোনো কারণে আলোচিত হয়, আলোচিত ব্যক্তি মনে করো কোনো দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, আলোচিত ব্যক্তি সেটা কেমন? মনে করো কোনো দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে নতুন, সে আসতে পারে পরীক্ষায়। এই দেশের প্রেসিডেন্ট 25 সালে কে নির্বাচিত হলো, এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের প্রধানমন্ত্রী কে হলো, এই বিষয়গুলো। তারপর হচ্ছে নির্বাচন, নির্বাচন 2025 নির্বাচন, সাম্প্রতিক সময় যদি কোনো দেশে নির্বাচন হয়, নির্বাচন থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, নির্বাচন থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে নির্বাচন, আলোচিত ব্যক্তি, সাম্প্রতিক যুদ্ধ। পরবর্তীতে বিভিন্ন সংস্থার লেখো বিভিন্ন সংস্থার সম্মেলন, বিভিন্ন সংস্থার কি বলেছি সম্মেলন 2025, অর্থাৎ 25 সালে বা তার পরবর্তী বছরগুলোতে বা 25 সালে কোন সংস্থার সম্মেলন কোথায় হলো, এখান থেকে একটা প্রশ্ন আসে। ঠিক আছে, 25 সালে বিভিন্ন সংস্থার সম্মেলন, 25-এ যেমন জাতিসংঘের সম্মেলন, সাধারণ পরিষদের সম্মেলন, কততম সম্মেলন হচ্ছে 25 সালে, নেমের সম্মেলন হবে, ন্যাটোর সম্মেলন হবে, বিভিন্ন যে সংস্থাগুলো আছে তাদের সম্মেলন থেকে প্রশ্ন আসতে পারে। তোমরা বলো যে এই কয়েকটা সাম্প্রতিক টপিক তোমরা লিখতে পেরেছো কিনা। যদি লিখতে পারো এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবা, একটু পরে আমরা তার প্রমাণ পেয়ে যাব। সবাই লিখেছো কিনা, সবাই লিখেছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও যে সবার লেখা হয়েছে কিনা। তাহলে 25 সালের সমীক্ষা বা রিপোর্ট থেকে প্রশ্ন আসে। তোমরা ইতোমধ্যে দেখতে পেয়েছো যে শান্তি রিপোর্ট, তারপর হচ্ছে শান্তি সূচক, গণতন্ত্র সূচক, গণমাধ্যম সূচক, কোন রিপোর্টে কোন দেশ শীর্ষে আছে বা সর্বনিম্ন পর্যায়ে আছে, উন্নয়ন সূচক, তারপর সাম্প্রতিক খেলাধুলা থেকে প্রশ্ন আসে, ফুটবল, ক্রিকেট, ভলিবল, এই বিষয়গুলো থেকে। 25 সালের আন্তর্জাতিক পুরস্কার, কে কোন পুরস্কার পেল, সংস্থার সদস্য বৃদ্ধি পেল নাকি কমলো, কোনটা বাড়লো কোনটা কমলো, আন্তর্জাতিক চুক্তি 25 সালে যদি দুটো রাষ্ট্রের মধ্যে চুক্তি হয় কেন হলো, কি কারণে হলো, কার কার মধ্যে হলো। দেন হচ্ছে সাম্প্রতিক যুদ্ধ, কার কার যুদ্ধ হচ্ছে, কবে শুরু হয়েছে, এই যুদ্ধ কেন হচ্ছে, কি নিয়ে হচ্ছে। আলোচিত ব্যক্তি থেকে প্রশ্ন আসে, নির্বাচন থেকে আসে, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। সবাই লিখেছো কিনা আমাকে ভাইরা, আমার ভাই ও বোনেরা, আমি তোমাদের বলছি তোমরা এখন পর্যন্ত তোমার স্বপ্ন পূরণের জন্য এখনো তোমরা স্থির না। আমাদের সমস্যা এখানেই, যারা স্থির হয়েছে, যারা স্থির হয় যে আমি চান্স পাবো, যারা দৃঢ় প্রত্যয়ী হয়, তারা আগে থেকেই কিন্তু স্থির হয়েছে যে আমি চান্স পাবো, আমাকে কি পড়তে হবে, যেখানে আমি ভালো ক্লাস পাবো সেখানে আমি ভর্তি হয়ে যাব এবং আমি নিয়মিত ক্লাস করব, ভাইয়াদের কথা শুনবো। আর যারা এখন পর্যন্ত স্থির হতে পারো নাই, যারা এখনও জানো না, ঠিক আছে, যারা এখনও জানো না যে হচ্ছে আমরা কি পড়বো, কিভাবে পড়বো, এখনও অনেকে আছে যে ভাইয়া মাথায় ঢুকছে না, কি পড়বো, কিভাবে পড়বো, ভাইয়া বুঝছি না কি করব। এখনও যারা স্থির হতে পারো না অ্যাডমিশন টেস্ট নিয়ে, তোমার চান্স পাওয়া দূর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তুমি আজ এই মুহূর্তে তুমি স্থির হও যে তুমি কি চাও, তুমি চান্স পেতে চাও কি না। তোমার এই যে রেজাল্ট দেবে, এইচএসসি রেজাল্ট বা এইচএসসি রেজাল্ট, তুমি মেট্রিকের রেজাল্ট পেয়েছো, জিপিএ 5 পেয়েছো, তুমি আবার ইন্টারে জিপিএ 5 পাবা, এই রেজাল্টে তোমার কি হবে। এই রেজাল্টের পরে তোমাকে কিন্তু প্রশ্ন করা হবে, রেজাল্টের পর 2-3 মাসের মধ্যে তোমার একটা আইডেন্টিটি হয়ে যাবে, একটা ব্যানার লাগবে, একটা সাইনবোর্ড লাগবে, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো, কোন সাবজেক্টে পড়ো। তো তুমি জিপিএ 5 পেলা, তুমি জিপিএ 5 পেয়েছো, মেট্রিকে পেয়েছো, ইন্টারে পেয়েছো, 3-4 মাস পরেই তোমাকে কৈফিয়ত দিতে হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী, তোমার কাছের মানুষগুলো জিজ্ঞেস করবে, জিপিএ 5-এর কথা জিজ্ঞেস করবে না, তোমাকে জিজ্ঞেস করবে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো, কোন সাবজেক্টে পড়ো। তখন তুমি কি উত্তর দিবা। আর এই উত্তর দেওয়ার জন্য তোমার সময় মাত্র 3 থেকে 4 মাস। এই 3 থেকে 4 মাস তুমি পরিশ্রম করলে তোমার আজীবনের জন্য একটা সাইনবোর্ড হয়ে যাবে, তোমার ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে, কোন বিশ্ববিদ্যালয়ে পড়বা, কোন সাবজেক্টে পড়বা, নিজেকে কি নামে পরিচয় দিবা, কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নামে পরিচয় দিবা, কোন সাবজেক্ট হিসেবে পরিচয় দিবা, সেটা কিন্তু তোমার এখনই তোমার স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হবে। এই 3-4 মাস একটা ভালো প্ল্যাটফর্মের সাথে চর্চা করতে হবে, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার খুবই খারাপ লাগে যে বেশিরভাগ স্টুডেন্ট ঝরে পড়ে যায় না বোঝার কারণে। বেশিরভাগ স্টুডেন্ট ঝরে পড়ে যায়
ভুল প্ল্যাটফর্মে যাওয়ার কারণে বেশিরভাগ স্টুডেন্ট ঝরে পড়ে যায় কোন টপিক পড়তে হবে তা না জানার কারণে। অনেক স্টুডেন্ট আছে পড়তে পারে, তাকে দিলে তোমরা সবাই ভালো, খুবই ভালো পড়তে পারো, অনেক স্টুডেন্ট আছে পুরো বই, অনেকে বলছে না যে পুরো বই পড়ে ফেলবো, কিন্তু আদৌ কি তোমার সেটা পড়লে চান্স হবে? এটা তোমাকে আগে বুঝতে হবে। তুমি যা পড়ছো তা কি আদৌ সেটা পরীক্ষা আসে সেটা তোমাকে জানতে হবে। এই জন্য তোমার একজন বড় ভাই দরকার, তোমার একজন অভিজ্ঞ সম্পন্ন মেন্টর দরকার। দয়া করে তোমরা আমাদের এখানে ভালো না লাগুক, আমাকে ভালো না লাগুক, তুমি যে জায়গায় ভালো বোঝো তুমি সে জায়গায় ভালো একজন অভিজ্ঞ সম্পন্ন মেন্টরের অধীনে থাকো, ইনশাল্লাহ তোমার চান্স হবে। আর এটাও প্রতিশ্রুতি দিচ্ছি যে এডুকেশন নিয়ে অবশ্যই 10 বার চিন্তা করবা যে ভর্তি তুমি এডুকেশনেই কেন হবা। সেই বিষয়ে তোমাকে আমি লাস্টে কিছু কথা বলবো যে কেন তুমি এডুকেশনকে চুজ করতে পারো। অলরেডি আমাদের মহসিন স্যার, সুফিয়ান স্যার তোমাদের এই বিষয়ে বলে গিয়েছেন, আমার সেটা বলার কোনো প্রয়োজন নাই, তারপরেও আমি তোমাদের কিছু কথা লাস্টে গিয়ে বলবো, ঠিক আছে? ওকে, তো আমরা এরপরে আমরা যেটা দেখব যে আমাদের হচ্ছে এবার তোমরা প্রস্তুত হও, এবার প্রস্তুত হও তোমরা যে কি কি প্রশ্ন গত বছর তোমাদের যে আগের বছরের যে বড় ভাইয়ের বোনরা পরীক্ষা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি টাইপের প্রশ্ন এসেছিল, কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল, কেমন প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলো এখন তোমাকে আমি দেখাবো। তোমরা প্রশ্নগুলো দেখো, বোঝার চেষ্টা করো, আমি উত্তর দিয়ে দিব, তোমরা পারলে উত্তর করার চেষ্টা করো, ঠিক আছে? প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো। এখন আমরা দেখব যে ভাইয়া যে টপিকগুলো দিয়েছে বা আমি যে টপিকগুলোর কথা বলছি সেই টপিকগুলো থেকেই প্রশ্ন আসে কি না তা আমরা প্রমাণ নিব। এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ বছরের আসা প্রশ্নগুলো দেখব যে সাধারণ জ্ঞানে কোন কোন প্রশ্নগুলো এসেছে। আমরা একটু সবাই প্রশ্ন চলে যাচ্ছি। ওকে, তো আমরা এবার সবাই প্রশ্নে চলে যাচ্ছি। আমরা সবাই এবার প্রশ্নে চলে যাব যে আমরা কোন কোন প্রশ্ন, দেখো 1 নাম্বার, দেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশ্ন 2024-25 সেশনের বিগত প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, সামাজিক বিবর্তন তত্ত্বের প্রবক্তা কে? সবাই একটু উত্তর করার চেষ্টা করো। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 প্রশ্ন, সামাজিক বিবর্তন তত্ত্বের প্রবক্তা কে? তোমরা একটু সবাই উত্তর করার চেষ্টা করো, তারপর না পারলে আমি তোমাদের বলে দিব। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের প্রশ্ন, ঠিক আছে? এবারের প্রশ্ন, মৌলিক জ্ঞান নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, দ্রুত উত্তর করো যে সামাজিক বিবর্তনবাদ তথ্যের প্রবক্তাকে? 2024-25 ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। অনেকে উত্তর করেছে চার্লস ডারউইন উত্তর করেছে, অনেকে উত্তর করেছে চার্লস ডারউইন, কেউ বলেছে জ্যাক রুসো, কেউ বলছে হার্বার্ট স্পেন্সার, কেউ বলছে ইবনে খালিদুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেই ভুলটা হয়ে যায়। দেখো এই যে বিবর্তনবাদ, যদি শুধু বিবর্তনবাদ থাকতো, প্রশ্ন যদি শুধু এইটুকু থাকতো, আমি একটু অন্য কালার দিয়ে নিচ্ছি, প্রশ্ন যদি শুধু এইটুকু থাকতো বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তাকে, তখন উত্তর হতো হচ্ছে চার্লস ডারউইন, তখন উত্তর হতো চার্লস ডারউইন। কিন্তু সামাজিক বিবর্তনবাদের মতবাদ যখন দিয়েছে, কি সামাজিক, এই সামাজিক বিবর্তনবাদের মতবাদ দেওয়ার কারণে এটার উত্তর হয়ে যাচ্ছে হার্বার্ট স্পেন্সার। মনে রাখবা, হার্বার্ট স্পেন্সার। আবার বলছি, এখানে দেখো বোঝার বিষয় আছে। ঢাকা ইউনিভার্সিটিতে এত চান্স পাওয়া তোমার পক্ষে, চান্স পাওয়া দেখা যাচ্ছে কঠিন, আবার কঠিনও না যদি তুমি ভালো করে বুঝতে পারো, যদি তুমি ভালো প্ল্যাটফর্মে যুক্ত হও, যদি চর্চা করো, ভালো মেন্টর পাও। যেমন তোমাকে দেখো, এগুলো কিন্তু আমরা পড়িয়েছি। বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা চার্লস ডারউইন, আর সামাজিক বিবর্তনবাদের তত্ত্বের প্রবক্তা কিন্তু হার্বার্ট স্পেন্সার। তো যারা হার্বার্ট স্পেন্সার উত্তর করেছে হয়েছে, কারণ এখানে সামাজিক বলা হয়েছে, অনেকেই না বুঝে বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা দিয়েছে কাকে? চার্লস ডারউইনকে। মানে তারা ভেবেছে যে বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তাকে, কিন্তু আগে যে সামাজিক ছিল এই সামাজিক শব্দটা তারা বুঝতে পারে নাই, ঠিক আছে? ওকে, তো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন আমাদের কি আছে, নিচের কোনটি ব্লু ইকোনমি অর্থনীতি, ব্লু ইকোনমি বা ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? এটা উত্তর করো সবাই। আমি তোমাদের কমেন্টগুলো দেখব, দেখি তোমরা কয়েকটা পারো বা তোমাদের অবস্থা কি, ঠিক আছে? তোমাদের অবস্থা কি আমরা একটু দেখতে চাচ্ছি। যে প্রশ্নটা এখন দিলাম একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো, যে নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? একটু ঝটপট উত্তর করতে হবে। নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? ঝটপট উত্তর করতে হবে, যত দ্রুত সম্ভব উত্তর করতে হবে। নিচের কোনটি ব্লু ইকোনমির সাথে সম্পর্কিত?
যে উত্তর দিব স্যার আগে তো এখনো পড়ি নাই, তোমরা উত্তর করো, সমস্যা নেই, ভাগ্য যদি লেগে যায়। এখানে তোমাদের পারা না পারা কোনো ব্যাপার না, আমরা জানি তোমরা অনেকেই পারবা না, ঠিক আছে, আমরা জানি তোমরা অনেকেই পারবা না, আমরা জানি তোমরা অনেকেই পারবা না, ওটা কোনো ব্যাপার না, আমরা জানি তোমরা অনেকেই পারবা না, সমস্যা নেই। 1 সেকেন্ড 3 সেকেন্ড তোমরা একটু অপেক্ষা করে, এখনই ঠিক হয়ে যাবে, এখনই ঠিক হয়ে যাবে। 3 সেকেন্ড 3 সেকেন্ড, ঠিক আছে, হ্যাঁ এখনই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। 3 সেকেন্ড অপেক্ষা করো, এই যে ঠিক হয়ে গিয়েছে, আচ্ছা এখনই ঠিক হয়ে যাবে। হ্যাঁ একটু টেকনিক্যাল হয়েছে, এই যে দেখো আমাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা তো হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো উত্তর করো যে বুলু অর্থনীতির সাথে সম্পর্কিত কোনটা। আচ্ছা বুলু অর্থনীতি কি, বুলু অর্থনীতি কি? বুলু অর্থনীতি হচ্ছে, আমরা একটু যদি বুঝি যে সমুদ্র থেকে সবাই একটু দেখো, সমুদ্র থেকে প্রাপ্ত সম্পদ, সমুদ্র থেকে প্রাপ্ত সম্পদ, তাহলে সমুদ্র থেকে প্রাপ্ত সম্পদকে বলা হচ্ছে কি? ব্লু ইকোনমি। তাহলে সমুদ্র থেকে প্রাপ্ত সম্পদকে ব্লু ইকোনমি বলা হচ্ছে। তাহলে দেখো যে সমুদ্র থেকে আমরা কি কি পাই, যেমন সমুদ্র থেকে আমরা কি পাচ্ছি, যেমন আমরা সমুদ্র থেকে লবণ পাচ্ছি, তাহলে লবণ ব্লু ইকোনমি। সমুদ্র থেকে আমরা শৈবাল পাচ্ছি, শৈবাল ব্লু ইকোনমি। সমুদ্র থেকে আমরা মাছ পাচ্ছি, মাছ হচ্ছে ব্লু ইকোনমি, সামুদ্রিক মাছ। তারপর সমুদ্র থেকে আমরা খনিজ সম্পদ পাচ্ছি, খনিজ সম্পদ, সামুদ্রিক খনিজ সম্পদ, এগুলো ব্লু ইকোনমি। অর্থাৎ সমুদ্র থেকে ঝিনুক পাচ্ছি, ঝিনুক, শামুক, হ্যাঁ ঝিনুক শামুক পাচ্ছি, সামুদ্রিক ঝিনুক, সামুদ্রিক শামুক। এই যে সমুদ্র থেকে প্রাপ্ত সম্পদকে বলা হচ্ছে ব্লু ইকোনমি। সমুদ্রের পানির রং কি ভাই? সমুদ্রের পানির রং কি? নীল, তাই না? নীলের ইংরেজি কি? ব্লু। ব্লু বলতে এখানে নীল অর্থনীতিকে বোঝাচ্ছে, নীল অর্থনীতি বা যাকে বলা হচ্ছে সুনীল অর্থনীতি, নীল অর্থনীতি বা যাকে বলা হচ্ছে সুনীল অর্থনীতি, নীল অর্থনীতি যাকে বলা হচ্ছে সুনীল অর্থনীতি। এই অর্থনীতি বর্তমান খুবই আলোচিত, এখান থেকে প্রশ্ন প্রায়ই এসে থাকে, মনে রাখবা। তাহলে সমুদ্র থেকে প্রাপ্ত সম্পদ, যেমন সমুদ্রের পানি থেকে লবণ হয়, যেমন সমুদ্র থেকে শৈবাল আহরণ করা হয়, সমুদ্র থেকে আমরা মাছ, সামুদ্রিক মাছ পেয়ে থাকি, খনিজ সম্পদ পেয়ে থাকি, সমুদ্র থেকে আমরা ঝিনুক শামুক পেয়ে থাকি। এই যে সামুদ্রিক সম্পদগুলোকে একত্রে বলা হচ্ছে ব্লু ইকোনমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ব্লু ইকোনমি কাকে বলে, তোমরা কি আর কখনো ভুল করবা? সমুদ্র থেকে প্রাপ্ত সম্পদকে ব্লু ইকোনমি বলা হচ্ছে। আর এখন এই ব্লু ইকোনমি শব্দটা কেন আলোচিত জানো? কারণ মানুষ কি করেছে? স্থলের সম্পদ, মাটির সম্পদ সব খেয়ে ফেলেছে। মাটির সম্পদ, স্থল কত পৃথিবীতে? মনে রাখবা যে এই পৃথিবীর স্থল মাত্র 29% কি স্থল, আর 71% কিন্তু প্রায় কি জল। তাহলে মানুষ যেটা করেছে, এই পৃথিবীর স্থলের সম্পদ সব খেয়ে ফেলেছে, প্রায় শেষ, ফুরিয়ে গিয়েছে। এখন মানুষের চোখ, মানুষকে বাঁচতে হলে, জীবিকা নির্বাহ করতে হলে, খাদ্য পেতে হলে এখন মানুষকে এই 71% জলের দিকে, মানে সাগরের দিকে তাকাইতে হবে, সাগরের উপরে নির্ভর করতে হবে। সেই জন্য ব্লু ইকোনমি শব্দটির ধারণা হয়েছে যে স্থলের সম্পদ যেহেতু কি হয়েছে, ফুরিয়ে গিয়েছে, এখন জলে সম্পদ পাওয়া যাবে। কারণ জলের 71% পৃথিবীতে জল বা সমুদ্র, সেই সমুদ্রকেন্দ্রিক যে সম্পদগুলো আছে, সেই সম্পদই এখন আমাদের একমাত্র আমাদের হচ্ছে বাঁচাইতে পারে বা পৃথিবীতে টিকে থাকার জন্য বা সার্ভাইভ করার জন্য আমাদের অবলম্বন হতে পারে। তো বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছো কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি আমাদের 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন কি আছে? বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? তোমরা অবশ্যই বিভিন্ন মুভি দেখেছো। বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? আমাকে একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও, দেখি এটা কে উত্তর করতে পারে। বিখ্যাত, দ্রুত শেষ হয়ে যাবে, আমরা প্রশ্নগুলো সলভ করে আমরা ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? তোমাদের অনেক সময় তোমরা দিয়েছো, তোমরা আরেকটু সময় অপেক্ষা করো, কারণ তোমাদের পরীক্ষা আছে তাও জানি, আবার তোমার পরীক্ষার পাশাপাশি এই প্রস্তুতিও নিতে হবে, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? ট্রয়। তো ট্রয় নগরী কোথায়? ট্রয় নগরী পরীক্ষা এসেছে। ট্রয় নগরী হচ্ছে তুরস্কের একটা নগরী ট্রয়। মনে রেখো যে একটা যুদ্ধ হয়েছিল, ট্রোজানের যুদ্ধ, মনে রাখবা, ট্রোজান যুদ্ধ হয়েছিল। এই ট্রোজান যুদ্ধ হয়েছিল মূলত এই স্পার্টা কোথায়? গ্রিসের স্পার্টা, গ্রিস আছে না, গ্রিস,
গ্রিসের স্পার্টা আর হচ্ছে তুরস্কের ট্রয় নগরীর মধ্যে, তুরস্কের ট্রয় নগরীর মধ্যে যুদ্ধ হয়েছিল। ট্রয় নগরী কোথায় বলো তো ভাইয়েরা? তুরস্কে। এই স্পার্টা, গ্রিসের স্পার্টা শহর, স্পার্টা নগরী আর তুরস্কের ট্রয় নগরীর মধ্যে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধকে ট্রোজানের যুদ্ধ বলা হয়, যে যুদ্ধকে ট্রোজানের যুদ্ধ বলা হয়, মনে রাখবা। স্পার্টা, এই স্পার্টার মধ্যে আর এই ট্রয়ের মধ্যে কেন যুদ্ধ হয়েছিল? এই যুদ্ধের কারণ ছিল যে হেলেনের নাম শুনেছ, যুদ্ধ হয়েছিল সুন্দরী হেলেনকে নিয়ে। সুন্দরী হেলেনকে নিয়ে। কাকে নিয়ে হয়েছিল যুদ্ধ? সুন্দরী হেলেনকে নিয়ে। সুন্দরী হেলেনকে নিয়ে যুদ্ধ হয়েছিল। এখন হেলেনকে নিয়ে তোমরাও তো যুদ্ধ করো মাঝে মাঝে, দেখা যায় না যে একজন আরেকজনের কাউকে পছন্দ করলে তুমি মারতে যাও। বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হলে দেখবা যে একজনের ড্যাশ ড্যাশকে আর একজন যদি কোনো প্রস্তাব দিয়ে ফেলে বা যদি একটু ডিস্টার্ব করে ফেলে বা যদি অন্যভাবে তাকায়, তখন কিন্তু দেখা যাচ্ছে যে মারামারি লেগে যায়। বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ মারামারির কারণ কিন্তু এই হেলেনরা কিন্তু, হেলেন মানে বুঝছো, নারীরা। তো দেখো যে সুন্দরী হেলেন, একজনের নাম তোমরা শুনেছো, হেলেন। এই হেলেন ছিল স্পার্টা রাজার স্ত্রী। স্পার্টা রাজার স্ত্রী ছিল হেলেন। সে হেলেনকে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায় ট্রয়ের রাজপুত্র প্যারিস। ট্রয়ের রাজপুত্রের নাম ছিল প্যারিস। এই প্যারিসের নাম মনে রাখবা। প্যারিস কিন্তু ফ্রান্সের রাজধানী, তবে এই প্যারিস কিন্তু ট্রয়ের রাজপুত্র প্যারিস নিয়ে যায় কাকে? হেলেনকে তুলে নিয়ে যায়। কোথায় থেকে? স্পার্টা থেকে হেলেনকে তুলে নিয়ে যায় কে? প্যারিস। কে তুলে নিয়ে যায়? প্যারিস। তখন এই হেলেনকে উদ্ধার করার জন্য এই ট্রয় নগরীর উপরে আক্রমণ চালায় কারা? স্পার্টাবাসী বা স্পার্টার রাজা। তাহলে স্পার্টার রাজার স্ত্রী হেলেনকে তুলে নিয়ে যায় ট্রয়ের রাজপুত্র প্যারিস। তখন এই হেলেনকে উদ্ধারের জন্য স্পার্টার রাজা ট্রয় আক্রমণ করে ট্রয় নগরীকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। কাকে উদ্ধার করার জন্য? সুন্দরী হেলেনকে উদ্ধার করার জন্য। সেজন্য বলা হয়ে থাকে, মনে রাখবা, সেজন্য বলা হয়ে থাকে যে কোন নগরী প্রেমের কারণে জ্বলে পুড়ে ছারখার হয়েছে। কোন নগরী প্রেমের কারণে, প্রেমের কারণে জ্বলে পুড়ে ছারখার হয়েছে? ট্রয় নগরী প্রেমের কারণে কিন্তু জ্বলে পুড়ে কি হয়েছে? ছারখার হয়েছে, মনে রাখবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে কেন প্রেমের কারণে? কারণ হেলেন আর এই প্যারিসের মধ্যে প্রেম ছিল। যদিও হেলেন ছিল স্পার্টার রাজার স্ত্রী, তবে তিনি প্রেমে পড়ে যান প্যারিসের, এবং তিনি প্যারিসের সাথে পালিয়ে যান কোথায়? ট্রয়ে। তখন ট্রয় থেকে হেলেনকে উদ্ধার করার জন্য স্পার্টার রাজা আক্রমণ করে ট্রয়ে। ফলে যে যুদ্ধ হয়েছিল তাকে বলা হচ্ছে ট্রোজানের যুদ্ধ। এবং এই যুদ্ধের ফলে ট্রয় নগরীকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় স্পার্টার রাজা, এবং এই ট্রয় কিন্তু ধ্বংস হয়ে যায়। কবে? ট্রয় কিন্তু এই যুদ্ধের ফলে ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়েছিল 1180 খ্রিস্টপূর্বে, খ্রিস্টপূর্ব 80-তে, খ্রিস্টপূর্ব 1180-তে কিন্তু ট্রয় নগরী কী হয়ে যায়? ধ্বংস হয়ে যায় এই যুদ্ধের ফলে, ট্রোজান যুদ্ধের ফলে, বা এই যে ঘটনা বললাম এই যুদ্ধের ফলে 1180 সালে, 1180 খ্রিস্টপূর্বে ট্রয় নগরী ধ্বংস হয়ে যায়। সেই জন্য পরীক্ষা এসেছে ট্রয় নগরী। বুঝতে পেরেছো? তাহলে ট্রয় নগরী আমরা বুঝলাম। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তীতে। প্রশ্ন কি আছে? 4, স্টার্লিং একটি কি? এটা তোমাদের সবার পারার কথা। স্টার্লিং কি? একটু ঝটপট উত্তর করবো আমরা। স্টার্লিং কি? ঠিক আছে ভাইয়া, পোলাপানের মনে এইভাবে আগুন জ্বালায় দিয়েন না। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো বলেছি যে স্টার্লিং একটি কি? স্টার্লিং একটি কি? হ্যাঁ, আচ্ছা, তোমরা তো ভালো বোঝো বাবা। ঠিক আছে, এক একজন এক একটা নাম দিচ্ছ এই যুদ্ধের। কেউ বলছে ক্রিয়া যুদ্ধ, কেউ বলছে অমুক যুদ্ধ, তমুক যুদ্ধ। আরে বাবারে, তোমাদেরই তুমি পড়াইতে চাচ্ছে, তোমাদেরই তো দরকার, যাতে আমি তোমাদের চান্স না শুধু এরকম একটু চালাক চতুর হলে ফার্স্টও বানাইতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, একজন আমরা বলেছি স্টার্লিং কি? স্টার্লিং কি? এটা সবার পারার কথা। এই প্রশ্ন দেখো, সাম্প্রতিক প্রশ্ন, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। এইটা হচ্ছে ইলন মার্কস, তাই না? ইলন মার্কসের মালিক কে? ইলন মার্কস। এই যে ইলন মার্কসের হচ্ছে একটা কি বলতো? ইলন মার্কসের হচ্ছে একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। এর মালিক কে? ইলন মার্কস, বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। এই স্টারলিংক পরীক্ষায় কেন আসলো? স্টারলিংক বাংলাদেশে, মনে রাখবে এই তথ্যটা, স্টারলিংক বাংলাদেশে পরীক্ষামূলক চালু হয়। কি মূলক? পরীক্ষামূলক চালু হয়। স্টারলিংক বাংলাদেশে পরীক্ষামূলক চালু হয়েছে 9 এপ্রিল 2025।
9 এপ্রিল 2025 স্টারলিংক বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। পরবর্তীতে দেখো স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু, এখান থেকে একটা প্রশ্ন আসবে এবার ইনশাল্লাহ। আনুষ্ঠানিকভাবে স্টারলিংক চালু হয়েছে 20 মে 2025, এটা আনুষ্ঠানিকভাবে চালু। আর স্টারলিংক সরাসরি সেবা দিচ্ছে, সরাসরি সেবা প্রদান, সরাসরি সেবা শুরু বা সংযোগ শুরু করে। স্টারলিংক সরাসরি সেবা দেওয়া শুরু করে 18 জুলাই 2025, 18 জুলাই 2025। এই তথ্য তিনটা থেকে তুমি মিলাই নাও, একটা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা। তাহলে স্টারলিংক একটি ইন্টারনেট সেবা, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, যার মালিক হচ্ছে ইলন মাস্ক, যিনি বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। আর স্টারলিংক বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে 9 এপ্রিল 2025। স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে 20 মে 2025। সরাসরি সেবা শুরু হয়েছে, সেবা মানে সংযোগ দিয়েছে একটি হোটেলে দিয়েছে ঢাকার 18 জুলাই 2025। তো আশা করি তোমরা পেরেছো। এরপরে চলে যাচ্ছি আমরা কয় নম্বর প্রশ্নে? 5-এ 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে? 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার সমাধি রয়েছে? দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড কিন্তু একটা প্রশ্ন এসে গিয়েছে। এই প্রশ্নের উত্তর আমাকে সবাই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করো, যত দ্রুত সম্ভব কমেন্ট করে জানাও যে 12 ভূঁইয়া কি একটা শাসক? যেমন মুঘল শাসক ছিল, মুঘল সুলতান, তেমন 12 ভূঁইয়ারা কি একটা শাসক গোষ্ঠী যারা বাংলাকে শাসন করেছে। সেই 12 ভূঁইয়াদের মধ্যে তোমরা ইতিহাসে পড়েছো, আমরা আবার পড়াবো। 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার সমাধি মানে সমাধি বা কবর রয়েছে? কার সমাধি বা কবর রয়েছে আমাকে একটু ঝটপট কমেন্ট করে জানাতে হবে যত দ্রুত সম্ভব। 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার সমাধি রয়েছে? হ্যাঁ আচ্ছা, একজন বলছে বিল গেটস কততম ধনী? বিল গেটস এখন নেমে গিয়েছে অনেক দূরে, বিল গেটসের পজিশন এখন অনেক দূরে, বর্তমান শীর্ষ অবস্থানে রয়েছে মনে রাখবা ইলন মাস্ক। ঠিক আছে, ওকে। আমরা দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে মুসা খার মসজিদ, মনে রাখবা, অনেকেই ভুল করেছে, মুসা খার মসজিদ রয়েছে। এই মুসা খা কিন্তু এই 12 ভূঁইয়াদের একজন। তোমরা এটা হচ্ছে ওই যে কার্জন হল আছে না, কার্জন হল আর শহীদুল্লাহ হলের মাঝে, মূলত এটি কার্জন ও শহীদুল্লাহ হলের মাঝে একটা মসজিদ রয়েছে, জরাজীর্ণ, দেখো একদম পুরো পুরান, অনেকে এটা দেখলেও চিনবে না যে এটা ঐতিহাসিক মসজিদ। এই মসজিদে কিন্তু এই মুসা খার, এখানেই কিন্তু মুসা খার কি রয়েছে? সমাধি রয়েছে। পরবর্তী চলে যাচ্ছি আমরা 6 নম্বর প্রশ্নে। কত নম্বর প্রশ্ন? 6। হাইরোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? হাইরোগ্লিফিক, এই যে সভ্যতা থেকে প্রশ্ন এসেছে, কোন প্রাচীন সভ্যতার একটি লিখন পদ্ধতি? কোন সভ্যতা? হাইরোগ্লিফিক মূলত মিশরীয় সভ্যতা। কোন সভ্যতা? মিশরীয় সভ্যতার একটি লিখন পদ্ধতি। এটা কিন্তু প্রশ্ন আসে, মনে রাখবা। তাই হাইরোগ্লিফিক মিশরীয় সভ্যতার একটি লিখন পদ্ধতি। ঠিক আছে, তাহলে বলো তো ভাইরা এটা উত্তর কি হবে? মিশরীয়। ওকে, চলে যাচ্ছি আমরা 7 নম্বর প্রশ্নে, দেখি কে কে উত্তর করতে পারো। যে ফ্যাসিবাদের জনককে কেন এসেছে? এই যে 24-এর যে গণ অভ্যুত্থান হলো না, 24-এর গণ অভ্যুত্থানের ফলে দেখো ফ্যাসিবাদের জনককে তা জানতে চাওয়া হয়েছে। আর এই প্রশ্ন আসার কারণ কি ছিল? কারণ ছিল হলো 24-এর গণ অভ্যুত্থান। আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান হলো বা 24-এর যে আন্দোলন হলো, এই আন্দোলনের জন্য কিন্তু দেখো ফ্যাসিবাদের জনকের নাম জানতে চেয়েছে। ফ্যাসিবাদ বলতে কি বুঝি? একজন ব্যক্তির শাসন কায়েম, জনগণের স্বাধীনতা হরণ করা, জনগণকে দেখা যাচ্ছে যে কুক্ষিগত করে রাখা, জনগণের কথা না শোনা, জনগণের অধিকার কেড়ে নেওয়া, কিছু নির্দিষ্ট শ্রেণীকে সুবিধা দেওয়া এবং দীর্ঘ বছর একক শাসন কায়েম। একজন ব্যক্তি শাসন করবে, এক নীতি শাসন করবে, এক নীতি কায়েম করা মানে কি? এক নীতি প্রচলন করা এবং অন্য কোনো রাজনৈতিক দলকে একদম পুরো হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দলকে উঠতে না দেওয়া, মানুষকে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে না দেওয়া। এইরকম রাষ্ট্রকে বা এইরকম মতবাদকে ফ্যাসিবাদ বলা হয়। আর এই ফ্যাসিবাদের উৎপত্তি হয়েছে ইতালিতে। আর ইতালির যে ব্যক্তি এর উৎপত্তি করেছে, যার নাম বেনিতো মুসোলিনি। এই বেনিতো মুসোলিনি মনে রাখবো আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির প্রধানমন্ত্রী ছিলেন। বিশ্বযুদ্ধের সময় কার প্রধানমন্ত্রী ছিলেন? ইতালির প্রধানমন্ত্রী ছিলেন। ইতালির প্রধানমন্ত্রী ছিলেন, মনে রাখবা, প্রধানমন্ত্রী ছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই প্রশ্নগুলো কোন প্রশ্ন আলোচনা করছি? আমরা কিন্তু
এই প্রশ্নগুলো আমাদের 24-25 ঢাকা ইউনিভার্সিটি যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করছি 24-25। কাজেই তুমি এখান থেকে ভালো একটা ধারণা নিতে পারো যে 24-25 কোন প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, সেই প্রশ্নগুলো কিন্তু তুমি এখান থেকে একটা ধারণা নিতে পারছো। এবং তোমাকে কি পড়তে হবে দেখো, আমি কিন্তু সভ্যতা থেকে প্রশ্ন দিয়েছি, যুদ্ধ থেকে প্রশ্ন দিয়েছি, একটু আগে কিন্তু তোমাদের একটা সাজেশন দিয়েছি, সেই সকল টপিক থেকেই কিন্তু প্রশ্নগুলো তোমরা কমন পাচ্ছ। আর ইনশাল্লাহ ওই টপিকগুলো তোমরা যদি আমাদের এখানে পড়তে পারো, সাজিয়ে গুছিয়ে পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকেই তোমার সব প্রশ্ন কমন পড়ে যাবে। তুমি কোনো দুশ্চিন্তা করো না, তোমাকে কোনো বইয়ের উপরও নির্ভর করতে হবে না, তোমাকে হাজার হাজার পৃষ্ঠার বইও পড়তে হবে না। তুমি যদি আমাদের কয়েকটা ক্লাস করো, তুমি বুঝবা যে আসলে তোমার কতটুকু ডেভেলপ হচ্ছে এবং তুমি কয়টা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, সেটা তুমি তার প্রমাণ পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে দেখো ফ্যাসিবাদের জনক বলা হচ্ছে বেনিতো মুসোলিনিকে। মুসোলিনি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির কি ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন। আর ফ্যাসিবাদ কাকে বলে সেটাও আমরা জানলাম। চলে যাচ্ছি আমরা পরে 8 নাম্বার, শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? দ্রুত উত্তর করতে হবে। শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? ঝটপট উত্তর করো। শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? হ্যাঁ, একজন প্রশ্ন করেছে যে ভাইয়া ফ্যাসিবাদ কি এই যে পতন ঘটলো তার জন্য? হ্যাঁ, এই যে পতন ঘটে গেল একজনের 24-এর গণঅভ্যুত্থানে, তার কারণেই কিন্তু মুসোলিনিকে জানতে চাওয়া হয়েছে। তোমরা বুঝতে পেরেছো? দেখো প্রশ্নগুলো কেমন হয় দেখছো। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি? আমরা ঝটপট উত্তর করব যত দ্রুত সম্ভব। শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি? দেখি তোমরা তো ইতিহাস অনেকের ছিল বা অনেকেই আগের ক্লাস করছো, প্রত্যেকের কাছে আমরা কমেন্ট জানতে চাচ্ছি। শাহী বাঙ্গালা কার উপাধি? শামসুদ্দিন ইলিয়াস শাহের উপাধি। শামসুদ্দিন ইলিয়াস শাহ। সাবাস, তোমরা অনেকেই পেরেছো, উত্তর হবে ক। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি, এটা হুবহু ইতিহাসের প্রশ্ন। তাহলে এটা কই থেকে এসেছে? ইতিহাস থেকে এসেছে। দেখো ইতিহাস টপিক থেকে প্রশ্ন কমন পড়েছে, দেখছো? তোমরা মিলাই নাও, দেখো আমি যা যা দিয়েছি তাই। মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ কোনটি? মেসোপটেমিয়া দেখো একটা সভ্যতা, পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা, দেখো এখান থেকে এসেছে। প্রাচীন সভ্যতা, পৃথিবীর যতগুলো সভ্যতা আছে সবচেয়ে প্রাচীন কিন্তু মেসোপটেমিয়া সভ্যতা। দেখছো এই সভ্যতা এখন আর নাই। এই সভ্যতার উপরে দুইটা রাষ্ট্র গড়ে উঠেছে, ইরাক গড়ে উঠেছে এবং সিরিয়ার কিছু অংশ গড়ে উঠেছে। তবে ইরাক যেহেতু গড়ে উঠেছে, এখন ইরাক কেন? হ্যাঁ, এখন ইরাক কেন এখানে উত্তর করা হলো, সিরিয়া কেন হলো না? কারণ আমরা জানি মেসোপটেমিয়ার যে সভ্যতাটা ছিল সেটা দুই নদীর মাঝে ছিল। মেসোপটেমিয়া অর্থই কিন্তু দুই নদীর মধ্যবর্তী স্থান। এইটা ছিল মেসোপটেমিয়া একটা স্থান, মেসোপটেমিয়া একটা সভ্যতা। এই সভ্যতাটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। দুইটা নদীর মাঝে, একটা নদী হচ্ছে ট্রাইগ্রিস নদী, যাকে আগে দোজলা নদী বলা হতো। ট্রাইগ্রিস, একটা নদীর নাম কি বলতো? টাইগ্রিস নদী। একটা নদীর নাম হলো ইউফ্রেটিস নদী। কি নদী বলতো? ইউফ্রেটিস নদী। ট্রাইগ্রিস নদী, ইউফ্রেটিস নদী, এই দুই নদীর মাঝে এই মেসোপটেমিয়া সভ্যতাটি গড়ে উঠেছিল। এই জন্য আমার প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবা, মেসোপটেমিয়া অর্থ কিন্তু দুই নদীর মধ্যবর্তী স্থান। মেসোপটেমিয়া শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী স্থান। এই শব্দের অর্থই কিন্তু দুই নদীর মধ্যবর্তী স্থান। কোন দুই নদী ভাই? এই যে ট্রাইগ্রিস আর এই যে ইউফ্রেটিস। ট্রাইগ্রিস, ইউফ্রেটিস, এই দুই নদীর মধ্যবর্তী স্থানকে বলা হতো মেসোপটেমিয়া। তো এখন তো এই সভ্যতা নেই, এই সভ্যতা তো হাজার হাজার পূর্বে শেষ হয়ে গিয়েছে। তাহলে এই সভ্যতা নেই, কিন্তু এই সভ্যতার উপরে বর্তমান যে রাষ্ট্র গড়ে উঠেছে সেটি মূলত ইরাক। মেসোপটেমিয়ার সভ্যতার উপরে কে গড়ে উঠেছে? ইরাক। তবে কিছু অংশে কিন্তু আবার সিরিয়াও গড়ে উঠেছে। তো এখন বিষয় ভাইয়া, এখানে তো উত্তর দুইটাই হয়, ইরাকও হয় সিরিয়াও হয়, কিন্তু ইরাক কেন উত্তর করলেন? কারণ মেসোপটেমিয়া মূলত যে মূল অংশ তার উপরে মূলত ইরাকই গড়ে উঠেছে। কিন্তু এখানে যদি ডাবল উত্তর চাইতো, ইরাক ও সিরিয়া, তুরস্ক, মিশর, ডাবল উত্তর হলে কিন্তু হতো ইরাক ও সিরিয়া, কারণ সিরিয়াও কিন্তু মেসোপটেমিয়ার উপরেই গড়ে উঠেছে। তবে মনে রাখবা, যেহেতু সিরিয়া আলাদা অপশন দিয়েছে, ইরাক আলাদা অপশন দিয়েছে, যেহেতু ইরাকই মেসোপটেমিয়ার মূল কেন্দ্রে গড়ে উঠেছে, সেই জন্য আমরা কোনটা উত্তর করবো বলতো? ইরাক উত্তর করব, সিরিয়া এখানে উত্তর করব না। কারণ এখানে মূল অংশে মেসোপটেমিয়ার মাঝখানে কেন্দ্রবিন্দুতে কিন্তু অবস্থিত কে বলতো? ইরাক। বুঝতে পেরেছো কিনা? চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে।
এবার আমি রাষ্ট্র কে বলেছে? আমি রাষ্ট্র বলেছে কে? এটা উত্তর কর দ্রুত। আমি রাষ্ট্র এই কথাটি কে বলেছে? বিখ্যাত উক্তি। আমি একটু আগে কিন্তু বলেছিলাম আমার প্রিয় ভাই বোনেরা যে উক্তি থেকে প্রশ্ন আসে, তোমাদের মনে আছে কিনা যে উক্তি থেকে প্রশ্ন আসে। দেখো উক্তি থেকে প্রশ্ন অলরেডি পেয়ে গেছো যে আমি রাষ্ট্র এই কথাটি কে বলেছে। ঝটপট উত্তর করতে হবে যে আমি রাষ্ট্র কথাটি কে বলেছে। নাম বলতে দাঁত ভেঙে যায়, ইনশাল্লাহ তুমি পড়তে পড়তে পেরে যাবা, আমরা তোমাকে সেভাবে গড়ে তুলবো, কোনো ভয় পেও না। কমেন্ট। আচ্ছা, আমরা পড়াইতে পড়াইতে প্র্যাকটিস করাইতে করাইতে তোমাদের সেরকমভাবে গড়ে তুলবো, তোমরা ভয় পেও না। তোমার স্বপ্ন পূরণের জন্য আমরা বদ্ধপরিকর। আমরা তোমার ভাই, আমরা তোমার পরিবারের সদস্য, তোমার মনের স্বপ্ন বুঝি, তোমার পরিবারের স্বপ্ন বুঝি। তুমি কি চাও, তোমার পরিবার কি চায়, সেটা আমরা একদম পুরো মন থেকে এবং আমরা এত অন্তঃস্থল থেকে সেটা অনুভব করার চেষ্টা করি। এই জন্যই হয়তো আল্লাহ তাআলা আমাদের আজকে এই অবস্থায় এনেছে, কারণ আমরা তোমাদের মন বুঝি। আমরা তোমরা কি চাও, কি প্রত্যাশা নিয়ে আমাদের কাছে ভর্তি হও, আমরা সেটা বুঝি বলেই আমরা হাড় ভাঙা পরিশ্রম করি। আমরা তোমাদের জন্য একদম মন প্রাণ দিয়ে চেষ্টা করি। আমরা মনে করি তোমরা আমাদের পরিবারের সদস্য, আমরা মনে করি তোমরা আমাদের ছোট ভাই বোন। আমার পরিবারের ছোট ভাই বোন থাকলে আমি যে পরিশ্রমটা করতাম তোমাদের জন্য সেই পরিশ্রমই করব। আল্লাহ তাআলা যেন তোমাদের সেই স্বপ্ন পূরণ করে, যেন আমার কারণে বা এডুকেশনের কোনো মেম্বারের কারণে যেন তোমার স্বপ্ন নষ্ট না হয়, স্বপ্ন যাতে ভেঙে না যায়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকি এবং বদ্ধপরিকর এবং সর্বোচ্চ পরিশ্রম করে যাই যে তোমার স্বপ্ন যাতে অবশ্যই আমাদের দ্বারা পূরণ হয়, আমরা যাতে সেই স্বপ্ন পূরণের একটু অংশীদার হতে পারি এবং ভবিষ্যতে দেখা হলে যাতে একটা সালাম পাই, আসসালামু আলাইকুম শাহিন ভাই, আপনার একটা ক্লাস করেছিলাম, আমি আজকে অমুক বিশ্ববিদ্যালয় অমুক সাবজেক্টে পড়ি। এর চেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় চাওয়া আর কিছু নাই। তো প্রিয় ভাই বোনেরা, এটাই সবচেয়ে বড় পাওয়া। ঠিক আছে, তো আমরা হচ্ছে এবার আমরা যাচ্ছি হচ্ছে যে আমি রাষ্ট্র কে বলেছে? চতুর্দশ লুই। চতুর্দশ লুই, লুইটাকে, এই লুই হলো মূলত ফ্রান্সের রাজা, মনে রাখবা। এই লুইটাকে ফ্রান্সের রাজা, ফ্রান্সের রাজাদের উপাধি ছিল কিন্তু লুই। এই যে জেনে গেলা লুই, ফ্রান্সের রাজাদের উপাধি ছিল লুই। মনে রাখবা যে এই কথাটি বলেছে ফ্রান্সের রাজা লুই। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি। যেমন রানী এলিজাবেথকে, এটা ব্রিটেনের প্রধানমন্ত্রী রানী ছিল, যার নিকোলাসকে রাশিয়ার রাজা ছিল, রাজা পঞ্চম চার্লসকে, এগুলো ব্রিটেনের রাজা, ব্রিটেনের রাজা ছিল। ইনি হচ্ছে, দেখো আমরা কিন্তু সবই জানি বলতে আমরা কিন্তু যে পড়াবে সে যদি না জানে সে তোমাকে কেমনে পড়াবে? অনেকে আছে স্লাইড দেখে দেখে মুখস্থ পড়াবে। খবরদার, যদি কেউ স্লাইড দেখে দেখে মুখস্থ পড়ায়, তুমি যদি বুঝতে পারো যে তিনি কিচ্ছু জানেন না, শুধু স্লাইড দেখে দেখে পড়াই যাচ্ছেন, স্লাইড নিয়ে একটা বই সামনে নিয়ে যদি পড়াই যাচ্ছেন, এরকম যদি কোনো প্ল্যাটফর্মে যদি তোমরা এরকম তথ্য দেখো, তুমি সেখানে, আমার এখানে পড়ো আর না পড়ো, আপাতত যারা স্লাইড দেখে পড়ায় সেখানে ভর্তি হওয়া যাবে না। কেন? কারণ স্লাইড দেখে তুমি বই পড়ো, স্লাইড দেখে পড়া টাকা নষ্ট করার দরকার কি? স্লাইড দেখি তো আমি স্লাইড দেখে যদি সময় নষ্ট করব, তাহলে আমি ভাইয়া আপনার ক্লাস করছি কেন? আপনি কি জানেন? আপনি তো ব্যাখ্যায় জানেন না, কিচ্ছু পারেন না। সেজন্য মনে রাখো, স্লাইড দেখে যে সকল প্ল্যাটফর্মে পড়ানো হয়, আমি তার ঘোর বিরোধী। একজন টিচার হিসেবে না, একজন অভিভাবক হিসেবে আমি ঘোর বিরোধী। স্লাইড দেখে কখনো পড়া ভালো হয় না, মনে রাখবা। ঠিক আছে, ওকে, চলে যাচ্ছি আমরা পরবর্তীতে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী? ক্ষুদ্র নিগোষ্ঠী মানে এখানে বোঝানো হচ্ছে উপজাতি। ক্ষুদ্র নিগোষ্ঠী মানে এখানে কি বোঝানো হচ্ছে? উপজাতি, মনে রাখবা। তবে বাংলাদেশ সংবিধানে কিন্তু, বাংলাদেশ সংবিধানের 23-এর কতে, 23-এর ক নং অনুচ্ছেদে কিন্তু তাদের উপজাতি না বলে ক্ষুদ্র নিগোষ্ঠী বলা হয়েছে। 23-এর ক নং অনুচ্ছেদে উপজাতি শব্দটি ব্যবহার না করে বা আদিবাসী শব্দটি ব্যবহার না করে ক্ষুদ্র নিগোষ্ঠী শব্দটি ব্যবহার করা হয়েছে। ক্ষুদ্র নিগোষ্ঠী, বাঙালি হলো এখানকার বড় নিগোষ্ঠী। ঠিক আছে, বাঙালি হলো এখানকার বড় নিগোষ্ঠী। নিগোষ্ঠী মানে কি? মানে কি? মানব, মানব গোষ্ঠী। শব্দের অর্থ কি বলতো? মনে রাখবার, শব্দের অর্থ কিন্তু মানব। শব্দের অর্থ কি বলতো? মানব। তো বাঙালি হচ্ছে বড় নিগোষ্ঠী, আর ছোট ছোট কিছু নিগোষ্ঠী আছে, ছোটর অপর নাম কি? ক্ষুদ্র। তার মানে তারা ক্ষুদ্র নিগোষ্ঠী। তাহলে এই বাংলার সবচাইতে বড় নিগোষ্ঠী কারা? বড় নিগোষ্ঠী হচ্ছে বাঙালি। আর ক্ষুদ্র নিগোষ্ঠী বাংলাদেশে আছে প্রায় আরো 50টি। বাংলাদেশে প্রায় 50টির মতো ক্ষুদ্র নিগোষ্ঠী আছে সরকারের তথ্য মতে। এর মধ্যে মুসলমান কোন নিগোষ্ঠী? মুসলমান, মনে রাখবা পাঙ্গন। পাঙ্গন ও লাওয়া দুইটা লিখে নিও। পাঙ্গন ও কি? লাওয়া। পাঙ্গন ও লাওয়া। আমরা অনেক সুন্দর করে উপজাতির টপিক তোমাদের পড়িয়ে দিব। তাহলে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী কি? উপজাতি। বাঙালি হচ্ছে বৃহত্তম নিগোষ্ঠী। বাঙালির মাঝে ছোট ছোট কিছু ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে, এরকম আছে কয়টা? 50টা। এই ক্ষুদ্র নিগোষ্ঠীর কথা উল্লেখ আছে সংবিধানের 23-এর ক নং অনুচ্ছেদে।
আর হচ্ছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে মুসলিম উপজাতি হচ্ছে, মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে পাঙ্গন, আর ক্লাসে কি লাউয়া। সবে উত্তর করেছো, বুঝতে পেরেছো। ভাইয়া সংবিধান পুরো মুখস্থ করে ফেলবো নাকি? তুমি যদি পারো আলহামদুলিল্লাহ, তবে আমি সংবিধানটা অনেক সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিব, ঠিক আছে? কারণ আমি অ্যাডমিশনের সময় পড়েছি, আবার আমার যখন বিসিএস থেকে যখন চাকরি হয়, আমি তো এখন জব করছি, তোমরা অনেকেই জানো, তখনও কিন্তু আমার অনেক বেশি পড়ালেখা করতে হয়েছে। সেজন্য আমি পড়ালেখার মধ্যে আছি, অ্যাডমিশনের সময় পড়েছি, আবার 2012 সাল থেকে অ্যাডমিশনে পড়াচ্ছি অ্যাজ এ মেন্টর হিসেবে, শিট করছি, বই করছি, এবং বিসিএসের সময় আবার একটা ভালো প্রিপারেশন নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে আছি, তোমাদের দোয়া ও ভালোবাসায়, ঠিক আছে? আবার তোমাদের ক্লাসও নিচ্ছি। তো আমার অবশ্য প্র্যাকটিস আছে, আমি তোমাদের স্বপ্ন বুঝি, পরিশ্রম বুঝি, কিভাবে পরিশ্রম করতে হয়, সফলতা অর্জন করতে হলে সেটা আমি তোমাদেরকে সুন্দর করে সঠিক গাইডলাইন দিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? তারপরে দেখো আমরা চলে যাচ্ছি এবার কত নাম্বার প্রশ্নে? 12 নাম্বার প্রশ্ন। আমার কণ্ঠ মনে হয় একটু নেকা নেকা লাগছে না, মানে কেন জানো, ঠান্ডা, আজ 2 সপ্তাহ ধরে জ্বরে ভুগছি, আজ 2 সপ্তাহ ধরে জ্বর, প্রচণ্ড জ্বর। জ্বরের মধ্যেও আমার ছোট ভাই ও বোনদের জন্য আমি কিন্তু এসি বন্ধ করে ক্লাস নিচ্ছি, জ্বরের মধ্যেও তোমাদের ক্লাস নিচ্ছি। আমি শরীরে জোর নাই, কিন্তু মনের জোর আছে, আর এই মনের জোরের জন্য আজকে এত দূরে আসতে পেরেছি। কোনো সময় শরীরে জোর থাকে না, ক্লান্ত হয়ে যায়, কিন্তু মনের জোর থাকে, মনের জোর দিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়। যা আজকে আমি মনের জোরে তোমাদেরকে, আমি একজন বড় ভাই হিসেবে আজকে তোমাদের গাইডলাইন দিচ্ছি, মনের জোরে, শরীরের জোরে না, ঠিক আছে? তো দেখো, ওকে, তো এবার দেখো ভাইয়া, আমরা দেখছি যে 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর কোন সেক্টরের অধীনে ছিল? দেখে উত্তর করো। 1971 সালে মুক্তিযুদ্ধে নৌবাহিনী কোন সেক্টরের অধীনে ছিল? তোমরা জানো যে মুক্তিযুদ্ধের সময় সেক্টর ছিল, সেক্টর মানে রণাঙ্গন বা যুদ্ধক্ষেত্র। মুক্তিযুদ্ধের সময় টোটাল সেক্টর ছিল কিন্তু 11টি। কয়টি ছিল? 11টি। মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর বা উপ সেক্টর, সাব 2বার লিখেছি, সাব সেক্টর ছিল 64টা। মুক্তিযুদ্ধের সময় সেক্টর ছিল 11টা, সাব সেক্টর ছিল কতটি? 64টি। এই যে মনে রাখবা, সেক্টর 11টি, সাব সেক্টর কতটি? 64টি। আমরা এই সেক্টর কোন জেলা কোন সেক্টরের অধীনে ছিল, আবার বলছি কোন জেলা কোন সেক্টরের অধীনে ছিল, তা মুখস্থ করা খুবই টাফ। এই যে যারা বলছো যে ভাইয়া বই দেখে মুখস্থ করে ফেলবে, একটা ভালো বই পড়লেই চলবে, বই কাছে রাখো, কিন্তু তোমরা যখন আমার কাছে পড়বা বা ভালো কোনো মেন্টরের কাছে পড়বা, তিনি কিন্তু তোমাদের এই সেক্টরগুলো চিত্র অঙ্কন করে 5 মিনিটের মধ্যে মুখস্থ করা যেতে পারবেন। মাত্র 5 মিনিট সময় লাগবে এই সেক্টরগুলো মুখস্থ করতে, 5 মিনিট। কিন্তু বই পড়লে তোমার সময় লাগবে 3 ঘন্টা, কিন্তু মনে থাকবে না। মনে রাখো, বই পড়লে তোমার সময় লাগবে 3 ঘন্টা, কিন্তু মনে থাকবে না। কিন্তু আমি তোমাকে চিত্র অঙ্কন করে টেকনিকে তোমাকে মাত্র 5 মিনিট বা 3 মিনিট যদি আমি ভালো করে পড়াই, আমার 5 মিনিট সময় লাগবে এবং ইনস্ট্যান্ট ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে। সো বইয়ের উপর ডিপেন্ড করবা নাকি ভালো কোনো মেন্টরের কাছে পড়বা, এখন দায়িত্ব তোমার, সিদ্ধান্ত তোমার, ঠিক আছে? ওকে, তো দেখো এই সেক্টরগুলোর মধ্যে 10 নং সেক্টর ছিল হচ্ছে নৌবাহিনীর সেক্টর, ঠিক আছে? আমাদের যে জলপথগুলো আছে, আমাদের বঙ্গোপসাগর, আমাদের পদ্মা, মেঘনা, এই যে জলপথগুলো আছে, নৌবাহিনী কোথায় থাকে? জলে থাকে। আমাদের যে বঙ্গোপসাগর আছে, আমাদের পদ্মা, মেঘনা যে নদী আছে, এই জলপথের দায়িত্ব ছিল কিন্তু নৌবাহিনী, যেটাকে বলা হচ্ছে 10 নং সেক্টর, মনে রাখবা। তাহলে নৌবাহিনীর সেক্টর ছিল কয় নম্বর সেক্টর? 10 নম্বর সেক্টর। আর বাকিগুলো আমরা ক্লাসের মধ্যে টপিক আকারে বা ফ্রি ক্লাসে সুন্দর করে দেখাই দিব যে কি চমৎকারভাবে অল্প সময়ের মধ্যে সেক্টর মুখস্থ হয়ে যায়, 3-4 ঘন্টা সময় তোমার সেভ হয়ে যাবে, আর জীবন মনে থাকবে ইনশাল্লাহ। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন আমাদের, জুলাই গণঅভ্যুত্থান। তোমরা যেটা করলা, তোমরা এই দেশের স্বর্ণ, তোমরা দেশের সব কিছু, তোমরা সব পারো, তোমরা চান্স পাইতে কেন পারবা না? ঠিক আছে, তোমরা সব পারো, তোমরা রাষ্ট্র চালাইতে পারো, তোমরা সবই পারো ইনশাল্লাহ। তো তোমাদের দ্বারা চান্স পাওয়া কোনো ব্যাপারে না। তো জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? আমরা জানি যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে আবু সাঈদ 16 জুলাই, তাই না? 16 জুলাই 2024 রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহীদ হয় 16 জুলাই। এই আবু সাঈদের এইরকম করে যে একটা চিত্র তোমরা দেখতে পাও এইভাবে, তাই না? এইভাবে যে এরকম একটা চিত্র দেখতে পাও, এইভাবে এই যে চিত্রটা দেখতে পাও,
এরকম যে একটা চিত্র আছে, এরকম দেখতে পাও তোমরা, এরকম দাঁড়িয়ে আছে, এই চিত্রকর্মটাই কিন্তু হচ্ছে মনে রাখবা যে উন্নত মমশির, ওটাকে বলা হচ্ছে উন্নত মমশির। মূলত কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতার লাইন উন্নত মমশির, সেই লাইনটির নাম অনুসারে আবু সাইদের যে অঙ্কিত, আবু সাইদকে নিয়ে যে অঙ্কিত চিত্রকর্মটি তোমরা দেখতে পাবে এভাবে দাঁড়িয়ে আছে, সেটাই মূলত মনে রাখবা, তাকে আমরা বলছি উন্নত মমশির। মূলত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্মের নাম হচ্ছে উন্নত মমশির, যা আমাদের এখান থেকে হুবহু গত বছর হুবহু একদম পুরো প্রায় 30টির কাছাকাছি প্রশ্ন কিন্তু কমন পড়েছিল। বিশেষ করে যখন তোমরা যারা আমার ফেসবুকে আছো, আমার ওখানে কিন্তু ক্লাসের স্ক্রিনশট ভিডিওগুলো দেওয়া আছে, একদম হুবহু সর্বোচ্চ প্রশ্ন কিন্তু ক্লাস থেকে কমন পড়েছিল। যখন আমি ক্লাস নিয়েছি, আমার ক্লাস থেকে সর্বোচ্চ প্রশ্ন, সেগুলো ভিডিও এবং সেগুলো স্ক্রিনশট দেওয়া আছে ক্লাসের। অন্যদের মতো এরকম না যে বই দাগিয়ে বা যেটা কমন নয় হুবহু, এরকম অনেকে ইনিয়ে বিনিয়ে কিন্তু অনেক কমন দেখায়, মানে কমন দেখায়, কিন্তু তোমরা আমার ফেসবুকে দেখেছো একদম হুবহু। যারা এখানে আমার পরিচিত আছো তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম যে আমি সর্বোচ্চ প্রশ্ন কমন ফেলেছি এবং আমার ফেসবুকে সেটা ক্লাসগুলোর স্ক্রিনশট ভিডিও দেওয়া আছে। যদি এরকম কেউ দেখাইতে পারে আমার সামনে, তাকে তোমরা হাজির করতে পারো, আমার সঙ্গে তাদের কথা বলতে দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, চলে যাচ্ছি আমরা। এরপর আমরা চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্নে। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? তত্ত্বাবধায়ক সরকার কি? তত্ত্বাবধায়ক সরকার মানে নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ সরকার, তাই না? নিরপেক্ষ সরকারকে আমরা কি বলি? তত্ত্বাবধায়ক সরকার বলি, নিরপেক্ষ সরকার। এই যে নিরপেক্ষ সরকার, নির্বাচনের, অর্থাৎ এই সরকার কখন আসে? নির্বাচনের 3 মাস আগে আসে। 3 মাস আগে গঠন হয়। 3 মাস আগে কি হয়? গঠন। নির্বাচনের 3 মাস আগে রাষ্ট্রের নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে মূলত তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়। 10 জনের অধিক, 10 জনের অধিক সদস্য নিয়ে, 10 জনের অধিক নয়, 10 জনের অধিক নয় মানে 10 জনের কম হবে, 10 জনের বেশি হওয়া যাবে না, 10 জনের অধিক নয় এমন সদস্য নিয়ে গঠিত হয়, গঠিত হয়। ঠিক আছে, তো লক্ষ্য করো যে নির্বাচনের ঠিক 3 মাস, নির্বাচনের ঠিক 3 মাস আগে গঠন করা হয় 10 জনের অধিক নয়। মানে আমাদের যে নির্বাচন হয় কয় বছর পর পর? 5 বছর পর পর। 5 বছর পর পর যে নির্বাচন হয় তার 3 মাস আগে, কয় মাস আগে? 3 মাস পূর্বে নিরপেক্ষ সরকার ব্যবস্থা গঠন করা হয়। সেই সরকারের সংখ্যা হবে 10 জনের বেশি না, 10 জনের কম হতে পারবে। এই সরকার ব্যবস্থা বাংলাদেশে আমরা পরে ক্লাসে ভালো করে বোঝাবো, যেহেতু টপিক আছে এটার উপরে। এই সরকার ব্যবস্থা বাংলাদেশে চালু হয়েছে, সংবিধানে চালু হয় 1996 সালে। 1900 কত সালে? 96 সালে। এই 96 সালে এটা চালু হয়েছে, চালু হয়। তখন ছিল 13তম সংশোধনীর মাধ্যমে, 13তম সংবিধানের 13তম সংশোধনীর মাধ্যমে, 13তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার চালু হয়েছিল। পরবর্তীতে এটা বাতিল হয়েছে কবে? এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে 2015 সালে। 2015 সালে এটা বাতিল হয়েছে কততম সংশোধনীর মাধ্যমে? 2011 সালে, দুঃখিত, 2000 কত সালে বলো তো? ভুল হওয়ার কোনো ওয়ে নাই, এটা একটা গুগল, কোনো সমস্যা নেই। 2011 সালে 15তম সংশোধনীতে বাতিল হয়েছে, 15তম সংশোধনীর মাধ্যমে এটা বাতিল হয়েছে। তাহলে কোনটা উত্তর হবে দেখো তো? তাহলে দেখো, তত্ত্বাবধায়ক সরকার কাকে বলে বুঝলাম। 3 মাসের জন্য আসেন তারা, রাষ্ট্রের নিরপেক্ষ ব্যক্তি 10 জনের অধিক নয় এমন সংখ্যা নিয়ে গঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে চালু হয়েছে 1996 সালে। কততম সংশোধনীর মাধ্যমে? 13তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার চালু করা হয়েছিল, চালু। কিন্তু এখানে চেয়েছে কি? বাতিল চেয়েছে, বাতিল। তাহলে বাতিল হবে কবে? 2011 সালে বাতিল হয়েছে, 11 সালে 30শে জুন, আমার মনে পড়ে 11 সালে 30শে জুন 15তম সংশোধনীর মাধ্যমে এটা বাতিল করা হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে এখানে গ। ওকে, চলে যাচ্ছি আমরা পরবর্তীতে। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ওল্ড পার্টি এটা কেন এসেছিল জানো? নামে পরিচিত কোন দল? যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? ডোনাল্ড ট্রাম্প, যে বর্তমান প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ওল্ড পার্টি, ডোনাল্ড ট্রাম্প দলের নাম কি বলো? তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি। ডোনাল্ড ট্রাম্পের দলের নাম কি? দ্রুত, ডোনাল্ড ট্রাম্পের দলের নাম কি? আমি একটু ঝটপট উত্তর করার চেষ্টা করবো। ডোনাল্ড ট্রাম্পের দলের নাম কি? রিপাবলিকান নাকি ডেমোক্রেটিক? বলো, ডোনাল্ড ট্রাম্পের দলের নাম কি?
রিপাবলিকান নাকি ডেমোক্রেটিক? দ্রুত, তার দলের নাম কি? রিপাবলিকান নাকি ডেমোক্রেটিক? রিপাবলিকান নাকি ডেমোক্রেটিক? ঝটপট উত্তর করতে হবে, দেখি কে কে উত্তর করতে পারো। তিনি রিপাবলিকান, ঠিক আছে, তিনি রিপাবলিকান দলের, তাই না? রিপাবলিকান দলের। এই যেটা কেন আসলো, 2024 সালে আমেরিকাতে নির্বাচন হলো। 24 সালের আমেরিকার যে নির্বাচন, আমেরিকার কি বলতো, 2024 সালে আমেরিকার কি হয়েছে? নির্বাচন। এই নির্বাচনের কারণে কিন্তু এই পার্টি বা এই দলটা সম্পর্কে পরীক্ষা প্রশ্ন এসে গেল। আমি কিন্তু তোমাদের একটু আগে বলেছিলাম যে দেশে নির্বাচন হবে সেই নির্বাচন থেকে প্রশ্ন আসতে পারে। সাম্প্রতিকে দেখো এসে গিয়েছে, যে দেশে নির্বাচন হবে, তোমরা মনে রাখবা সাম্প্রতিক সময়ে যে দেশে নির্বাচন হবে সেই নির্বাচন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। চলে যাচ্ছি আমরা, তাহলে এটা বুঝলাম যে গ্র্যান্ড ওল্ড পার্টি বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দল, রিপাবলিকান পার্টিকে গ্র্যান্ড ওল্ড পার্টি, পুরান পার্টি বলা হচ্ছে। কেন আসলো এটা প্রশ্ন? 24 সালের নির্বাচনের কারণে প্রশ্ন আসলো। চলে যাচ্ছি আমরা পরবর্তীতে 16 নম্বর। নিচের কোনটি 30 যাকে বলা হচ্ছে 30 বা 30 অন্তর্ভুক্ত নয়? আর 30 কেন আসলো? আমরা জানি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা আছে, বর্তমান প্রধান যে উপদেষ্টা আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা আছেন, সেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা, সেই প্রধান উপদেষ্টা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস 30 তথ্য কিন্তু কি করে? প্রবর্তন করে। তাহলে 30 তথ্য বা 30 তথ্যের প্রবক্তা বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ, এখানে মোহাম্মদ ইউনূস। এই ইউনূসের কিন্তু একটা তথ্য মনে রাখবা 30। এর মধ্যে কোনটা নেই? শূন্য দরিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য ক্ষুধা। কোনটা নেই? দ্রুত উত্তর করো যে কোনটা নেই। শূন্য ক্ষুধা নাকি শূন্য বেকারত্ব? দ্রুত উত্তর করো। 30 তথ্যের মধ্যে কোনটা নেই? দেখি তোমরা কে উত্তর করতে পারো। 30 তথ্যের মধ্যে কোনটা নেই, এটা তোমাদের পারতেই হবে। কিন্তু এখানে তোমাদের জন্য মনে রাখতে হবে যে কোনটা 30 অন্তর্ভুক্ত। তোমাদের জন্য মনে রাখতে হবে যে কোনটা 30 অন্তর্ভুক্ত, কোনটা 30 অন্তর্ভুক্ত, সেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। নয়তো অনেক কিছুই নয়, কিন্তু কোনটা 30 কি অন্তর্ভুক্ত? কি অন্তর্ভুক্ত? তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি, তোমরা অনেকে ভুল উত্তর করেছো। এখানে দারিদ্র আছে, বেকারত্ব আছে, আর কার্বন। দারিদ্র, বেকারত্ব, কার্বন। তার মানে এখানে আছে কোনটা? দারিদ্র আছে তার 30 মধ্যে, বেকারত্ব আছে, কার্বন আছে। তাহলে কোনটা নয়? শূন্য ক্ষুধা। তিনি শূন্য ক্ষুধার কথা বলেন নাই। শূন্য ক্ষুধা বা যাকে বলা হচ্ছে জিরো পভার্টি, এটা কিন্তু তার 30 তথ্যের মধ্যে নেই, মনে রাখবা। ঠিক আছে, ঘ নাম্বার উত্তর হবে। চলে যাচ্ছি আমরা, শুধু উত্তর বলে দিচ্ছি, তোমরা অবশ্যই তোমরা প্রশ্নের প্যাটার্ন কিন্তু বুঝতে পেরেছো যে কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড এর উদ্যোগ গ্রহণ করেছে। ওয়ান বেল্ট ওয়ান রোড এই উদ্যোগ গ্রহণ করে 2013 সালে চীন। 2013 সালে এই উদ্যোগটা গ্রহণ করেছে কে বলতো? চীন গ্রহণ করেছে। 2013 সালে কে গ্রহণ করেছে? চীন। চীনের বর্তমান যে প্রেসিডেন্ট শি জিনপিং, সেই শি জিনপিং গৃহীত একটা নীতির নাম কিন্তু মনে রাখবা ওয়ান বেল্ট ওয়ান রোড। 13 সালে চীন এটা গ্রহণ করেছে, তার মানে উত্তর হচ্ছে কি চীন। তাহলে ওয়ান বেল্ট ওয়ান রোড যাকে বলা হচ্ছে, আর ইংরেজি নাম আছে এটা BRI প্রকল্প। দেখো তোমরা যারা বই পড়বা তারা শুধু এই যে একটা পাবা, ওয়ান বেল্ট ওয়ান রোড, কিন্তু যারা ক্লাস করবা তারা কিন্তু দেখো এই যে পাচ্ছ ওয়ান বেল্ট ওয়ান রোড, তার ইংরেজি নাম কি? BRI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এগুলো আমরা পরে পড়াবো, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে কোনটা? চীন। আমরা শুধু প্রশ্নগুলো দেখাই যাচ্ছি। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসন হয়? অভিশংসন মানে কি? অভিশংসন মানে যাকে ইংরেজিতে বলে ইমপিচমেন্ট বলে, আমরা বাংলাতে লিখে দিচ্ছি ইমপিচমেন্ট শব্দের অর্থ অভিশংসন। মানে যখন কোনো দেশের প্রেসিডেন্টকে সে দেশের পার্লামেন্ট মেম্বাররা বাতিল করে দেয়, আস্থা হারিয়ে ফেলে, ভোটাভুটির মাধ্যমে তাদের বাতিল করে দেয়, তাকে সরিয়ে দেয়। ইমপিচমেন্ট কাকে বলে? ইমপিচমেন্ট হচ্ছে যখন কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তার দেশের সংসদ সদস্য দ্বারা বা তার দেশের MP মন্ত্রী যারা যখন বাতিল হয়ে যায় বা অপসারিত হয়, অর্থাৎ যখন কোনো দেশের MP মন্ত্রীরা তার দেশের প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে ভোটাভুটির মাধ্যমে বাতিল করে দেয় বা সরিয়ে দেয়, তাকে বলা হচ্ছে ইমপিচমেন্ট। তো দক্ষিণ কোরিয়ায় কিন্তু ইমপিচমেন্ট হয়েছিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। মানে সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে
সংশোধিত হয় বা ইমপিচমেন্ট হয়। কোন দেশের প্রেসিডেন্ট? দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, কারণ তিনি তার দেশের সংসদের মেম্বার দ্বারা অপসারিত হয়েছে বা বাতিল হয়েছে, মানে তার দেশের মেম্বাররা তার বিপক্ষে ভোট দিয়েছে যে তারা তাকে চাচ্ছে না, এই প্রেসিডেন্টকে চাচ্ছে না। এমনভাবে যদি কোনো দেশের সংসদ সদস্যরা সে দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে যদি এরকম সরিয়ে দেয় ভোটের মাধ্যমে, তাহলে কিন্তু তাকে ইমপিচমেন্ট বা অভিশংসন বলা হয়। ওকে, চলে যাচ্ছে আমরা পরবর্তীতে। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি কে? এটা সাম্প্রতিক প্রশ্ন। কে বলতো? সৈয়দ রেফাত আহমেদ। সৈয়দ রেফাত আহমেদ, একটু দেখে না, সৈয়দ রেফাত আহমেদ। চলে যাচ্ছি তারপরে 21 নম্বর প্রশ্ন। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? জাতিসংঘের বিশ্ববিদ্যালয় আছে দুইটা। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় টোকিও, জাপান। টোকিও কোথায় বলতো? জাপান। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছে 1980 সালে, মনে রাখবা। আর জাতিসংঘের আর একটা বিশ্ববিদ্যালয় আছে, প্যাস যে জায়গা লাগে, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় আছে। কি বিশ্ববিদ্যালয়? শান্তি বিশ্ববিদ্যালয়। এইটার সাথে কিন্তু প্যাস লাগবে। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় বললে এটার অবস্থান সান জোসে, সান জোসে, কোস্টারিকা। সান জোসে কোথায় বলতো? কোস্টারিকা, উত্তর আমেরিকার একটি রাষ্ট্র, সান জোসে, কোস্টারিকা। এখানে রয়েছে জাতিসংঘের শান্তি বিশ্ববিদ্যালয়, যেটি এটা হচ্ছে 1973 সাল হবে, ঠিক করে নাও। 1900 কত সাল? 73 সাল। আর এইটা হবে হচ্ছে 1980 সাল। ভুলের কোনো ওয়ে নাই, কারণ এটা একটা গুগল, এটা একটা তো এআই বলতে পারো, ঠিক আছে? তা দেখো যে জাতিসংঘের বিশ্ববিদ্যালয় কয়টা? দুইটা। একটা হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, এটা টোকিও, জাপান, 1973 সাল। আর একটা হচ্ছে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, কোস্টারিকার রাজধানী সান জোসে। কোস্টারিকা একটা উত্তর আমেরিকার রাষ্ট্র, যার রাজধানী কি? সান জোসে। এখানে 1980 সালে শান্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। তাহলে একটা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি, একটা ইউনাইটেড নেশন পিস ইউনিভার্সিটি, দুইটা কিন্তু দুই জায়গায়, প্যাস কিন্তু এখানে লাগবে, সেই জন্য মনে রেখো। চলে যাচ্ছি আমরা 21। কোন দেশ যুক্ত হওয়ার পর ব্রিক্স হয়েছে? যুক্ত হওয়ার পর ব্রিক্স হয়েছে কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। আগে নাম ছিল ব্রিক, পরে নাম হয়েছে কি? এই ব্রিক হয়েছে কত? BRIC। ব্রিক হয়েছে 2009 সালে। পরবর্তীতে যখন সাউথ আফ্রিকা যুক্ত হয়েছে, কে? সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা যখন যুক্ত হয় কত সাল? 2010-এ। 2010 সালে সাউথ আফ্রিকা যুক্ত হওয়ার পর তখন নাম হয়েছে সাউথ আফ্রিকার কেস, নাম হয়েছে কি? ব্রিক্স। তাহলে আগে নাম ছিল ব্রিক, পরে সাউথ আফ্রিকা 10-এ যুক্ত হওয়ার পর হয়েছে কি? ব্রিক্স। হয়ে গেল প্রশ্ন। এইভাবে যদি পড়তে পারো, কমন কেন পড়বে না? এবার দেখো শুধু প্রশ্নগুলো দেখে নাও। 23 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান। টাইটান কি একটা? টাইটান একটা হচ্ছে ডুবোজান, যাকে বলা হচ্ছে কি? ডুবোজান মানে কি বলতো? ডুবোজান মানে সাবমেরিন। সাবমেরিন থাকতে পারতো কি? সাবমেরিন। 2000 হ্যাঁ দেখো, এবার দেখো হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান, শুধু ওই আর 30টা প্রশ্ন, আনসারটা নিয়ে নাও এখন, ঠিক আছে? অনেক সময় তোমরা পড়েছো, আনসারটা নিয়ে নাও। উপদেষ্টা পরিষদে নারী সদস্য কতজন? 4 জন। এরপর দেখো শুধু ওটা নিয়ে নাও। অলিম্পিকের পতাকায় 5টি চক্র কি প্রতিনিধিত্ব করে? মহাদেশকে প্রতিনিধিত্ব করে। দাগায় নাও। গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন কে? গ্লোবাল ভিলেজ ম্যাকলুহান, তোমরা এটা জানো সবাই। এরপর দেখো ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অভিযানের নাম কি? অপারেশন আল আকসা ফ্লাড, এটাও তোমরা জানো। তারপর দেখো বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত নেতৃত্বাধীন বিদ্রোহী সংগঠনের নাম কি? বিদ্রোহী সংগঠনের নাম কি বলতো? হায়াত তাহরির আল সাম। এই যে তাহরির হায়াত আল সাম, ঠিক আছে? এটা দেখো, এই যে। এরপর দেখো হচ্ছে, তারপর হচ্ছে রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ? সমর্থন করেনি কোন দেশ? দক্ষিণ কোরিয়া করেনি, বাকি 3টাই করেছে। শেষ আমাদের। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেছেন বেগম খালেদা জিয়া। দেখো এসে গেছে কিন্তু। আচ্ছা, এরপর লাস্ট প্রশ্ন, মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিল? বেনজির ভুট্টো। 1988 সালে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। এই হচ্ছে আমাদের প্রশ্ন ভাইয়েরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি অনেকেই তো শুধু তোমাদের সুন্দর সময় নষ্ট করে, অনেকে এসে তোমাদের কাছে দেখা যাচ্ছে যে শুধু গল্প করে যায় অথবা তোমাদের লোভ দেখায় যায়, কিন্তু এখানে লোভ নয়, সরাসরি আমরা প্রশ্নে চলে গিয়েছিলাম, আমরা কিন্তু পড়িয়ে ফেলেছি। আমরা এরকমই, আমরা এক্সট্রা কথা না বলে সরাসরি আমরা পড়াই, এই জন্যই আমরা এগিয়ে আছি। তো তোমরা অবশ্যই ক্লাস দেখে ভর্তি হবা, কোনো প্রলোভন নয়, কোনো অ্যাড নয়। ক্লাস দেখো, পরিশ্রম করে কারা সেটা দেখো। আবার বলছি, ক্লাস দেখো, পরিশ্রম দেখো, তারপরে ভর্তি হও। কারণ তোমার দরকার ক্লাস, তোমার দরকার চান্স, তোমার কোনো কথা দরকার নেই, তোমার কোনো আড্ডা দরকার নেই। ঠিক আছে ভাইয়েরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।